রাসেল আজির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ঘটনাটা নিয়ে এসেছে সেটাও ব্যতিক্রম নয়, সেটা অনেক সুন্দর একটি ঘটনা। তো আমি তার মতোই বলছি যে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটা তেজগাঁওয়ের বর্তমান হাতিরঝিল সংলগ্ন একটি এলাকা। ঘটনাটি এক আপুর সাথে ঘটে, সঙ্গত কারণে ওনার নামটা আমি প্রকাশ করছি না, তবে বোঝার সুবিধার্থে ওনার নাম কান্তা ধরে নেই। ঘটনাটা ঘটে কান্তা আপু যখন ক্লাস 5-এর ছাত্রী তখন। এটার সূত্রপাত ঘটে কান্তা আপুদের এলাকায় একটা বট গাছ আছে, মূলত ওইখান থেকেই। সেখানে উনি প্রায় খেলতে যেতেন। কান্তা আপু আসলে এমন একটা মেয়ে যিনি এক কথায় বলতে গেলে ডান পিটে স্বভাবের। সারাদিন ক্রিকেট খেলা, মার্বেল খেলা, সাইক্লিং করা, এমনকি সে ভিডিও গেম খেলতেও যেত মোটামুটি, এবং এগুলি করেই তার দিন কাটত। তবে অনেক মেধাবী ছিল, ভালো গান গাইতে পারত, এলাকার স্থানীয় হয়, মোটামুটি সবাই তাকে চিনত। যেহেতু তাদের এলাকায় মোটামুটি একটা প্রভাব ছিল, তাই সবাই তাকে ভালো করে চিনত এবং জানতো যে সে কার মেয়ে। তুমি যখন ক্লাস 5-এ পড়ে তখন কোন একদিন তার একজন টিচার তার দুষ্টুমির কারণে তাকে হাতে বেত দিয়ে বাড়ি দেয়। তো অনেক সময় আমাদের কেউ আঘাত করতে গেলে আমরা যেরকম ভাবে ফেরানোর চেষ্টা করি, হাতগুলো উপর দিয়ে উঠিয়ে দেই, তেমনি আপু হাত দিয়ে ফেরানোর চেষ্টা করছিলেন। মানে সে কেউ তো বাড়ি খেতে চায় না, তো টিচারের দেওয়া বাড়িটা তার হাতের তালুতে দিলেও বাড়িটা তার হাতের তালুতে না লেগে তার বাম হাতের বুড়ো আঙ্গুলের উপরিভাগ নখ থেকে কিছুটা পেছনে গিয়ে লাগে। বাড়িটা লাগার সাথে সাথে ওইখান থেকে ফিনকির মতো রক্ত পড়া শুরু হয়। তার টিচার আসলে এতটা জোরেও দেয়নি যে কান্তাপু তখন যে ব্যথা না পায়। তো টিচার তো বোঝে যে এত জোরে দেওয়া যাবে না, ওনার ব্যথা লাগছে না ঠিকই, কিন্তু ব্লিডিং হয়ে যাচ্ছে। তো টিচার খুব ভয় পেয়ে যায় তাড়াতাড়ি। তো উনি স্কুলের যে হেড ছিল তাকে জানায়, আর হেড যে ছিল ওনার কান্তাপুর বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। উনি তাড়াতাড়ি করে কান্তাপুকে এলাকার একটা ফার্মেসিতে নিয়ে যায়, ব্লাড পরিষ্কার করে। পরিষ্কার করার সময় ব্লাড পড়া পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে পশমের গোড়ায় লোমের জায়গায় কিছুটা পরিমাণ ফেটে যায়। পরে তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়। যেহেতু মেজর কোনো ফ্র্যাকচার হয়নি বা মেজর কোনো ল্যাসারেশনস হয়নি, ফার্মেসির ডাক্তার গজ দিয়ে ব্যান্ডেজ করে মেডিসিন দিয়ে পাঠিয়ে দেয়। তো কান্তাপু বাসায় আসে। বাসায় আসার পর থেকে 10 থেকে 15 মিনিট হবে উনি বসেছিল। ছোট মানুষ স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করেই বসে আছে। এর মধ্যে কান্তাপু দেখে ব্যান্ডেজের উপর দিয়ে ব্লাড বেরোচ্ছে অনবরত, একদম ফিনকির মতো রক্ত পড়ছে। ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো তার। পরিবার ভাবলো হয়তো হাত কোনোভাবে নাড়াচাড়া করছে, ওই জন্য হয়তো ব্লাডটা চলে আসছে। কান্তাপুর দাদা ওনাকে সঙ্গে করে নিয়ে আবার সেই ফার্মেসিতে যায় এবং বলে কি ব্যান্ডেজ করে দিয়েছেন, আর কিভাবে ব্যান্ডেজ করে দিয়েছেন, ব্লাড আবার বেরোচ্ছে। তো ফার্মাসিস্ট ভাই অবাক হয়ে যায় আর বলে, যেভাবে ব্যান্ডেজ করে দিয়েছে আঙ্কেল, ব্লাড তো আসার কথা না। আচ্ছা, আমি আবারও ব্যান্ডেজ করে দিচ্ছি। উনি সেই গজটা খুলে ড্রেসিং করে আবার নতুন করে গজ দিয়ে মাইক্রোপোর্ট দিয়ে সুন্দর করে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। হাতটা গলার সাথে ভেঙে এমন ভাবে ঝুলিয়ে দেয় যাতে কোনোভাবে প্রবলেম না হয় আর কি, নিচের দিকে না যায় বা ব্লাড গড়িয়ে না আসে, ব্লিডিং যাতে না হয় ব্যবস্থা করে দেয়। তো এভাবে বেঁধে দেওয়ার পর উনি বাসায় চলে আসে। বিকেল পর্যন্ত সব ঠিক ছিল। তো কান্তাপুর বাসাটা হাতিরঝিলের প্রায় সাথেই। তখন ওনাদের বাড়িটা একতলা বাড়ি আর কি, নিচে বাঁশ দিয়ে উপরে কাঠের কাঠামো দিয়ে তৈরি করা, ফ্লোরটা হচ্ছে কাঠের এবং সাইড উপরে টিন। সেদিন কান্তাপুর সন্ধ্যাবেলা পড়তে বসে। উনি পড়ছিল, পড়ার সময় হঠাৎ তার মনে হয় তাদের বারান্দার মতো যে জায়গাটা আছে ওটার সাইডে কাঠের ঢাকনির মতো দেওয়া, ওটা উঠালে নিচে বর্ষাকালের সময় পানি হলে পানি যখন শুকিয়ে যায় তখন কান্তাপ ওখানে গিয়ে খেলে। আর এলাকার কাছেই রামপুরায় যেহেতু আগে বাঁশপট্টি ছিল, তাই ওখানে অনেক সময় আগুন লেগে যেত। ওইসব এলাকায় আগুন লেগে গেলে তখন ওই কাঠের ঢাকনির নিচে নেমে মানুষ আশ্রয় নিত। ওই জন্য সিঁড়ি সিস্টেম দেওয়া থাকতো যেন একেবারেই বিলের মধ্যে নামা যায়। তখন কান্তাপুর মনে হতে লাগলো এই বিলের নিচে থেকে কেউ একজন হাসছে। তখন উনি তাড়াতাড়ি উঠে যায়, উঠে গিয়ে উকি দেয়। উনি স্পষ্ট দেখতে পায় কেউ একজন কতগুলা ধুলা তার মুখে ছিটে দেয়। তো ছিটা মারার পর উনি চোখ ডলতে থাকে, এর মধ্যে কিছুটা বালু ওনার চোখে লাগে। পরে উনি রুমে চলে আসে। চোখ কচলে উনি ওনার মতো রুমে এসে পড়তে বসে।
পড়তে বসার ঠিক 2 থেকে 3 মিনিট পর তার চোখ বেয়ে টুপ টুপ করে রক্ত পড়া শুরু হয়। আর হাতের যে জায়গাটা ব্যান্ডেজ করা ঠিক ওই জায়গা দিয়ে ও ফিনকির মতো রক্ত বের হচ্ছে। সাধারণত আমরা যখন স্যালাইন বা ইনজেকশনের মধ্যে পানি নিয়ে যেভাবে পাম্প করার পর ফ্লোয়িংটা হয় ঠিক সেভাবে ব্লাড বের হচ্ছে। তো রক্ত ওনার বই ভিজে গেছে। ওনার আম্মাকে উনি তাড়াতাড়ি ডাকে, বলে দেখো আমার চোখ দিয়ে ব্লাড আসছে, তো রক্ত আসছে, ভয় পাওয়ার কথা। ওনারা বেশ ভয় পেয়ে যায়। পরে ওনার আম্মা ওনাকে এসে বলছে দেখি দেখি মা কি হয়েছে, আর জিজ্ঞেস করে তুমি কি কোনো ব্যথা পেয়েছো? পরে উনি বলে যে না, কোনো ব্যথা পাইনি। তবে উনি আর বলে না যে ওনাকে কেউ ধুলা ছিটা দিয়েছে বা ধুলাটা ওনার চোখে এসে যায়, এগুলি উনি কিছু বলে না। উনি বলে আমি কিছুই জানি না, আমি পড়তে বসছি, পড়তে বসার পর আমার চোখ দিয়ে এরকম রক্ত বেরোচ্ছে। তো ওনার বাবা মা ওনাকে নিয়ে টেনশনে পড়ে যায়। আবার সেই ফার্মেসিতে যায় ওনার বাবা আর দাদা। পরে ফার্মাসিস্ট বলে যে ভাই, আমি যেভাবে ব্যান্ডেজ করে দিয়েছি, এটা যদি হাতের শিরাও কেটে যায় তারপরে ব্লাড বের হবার কথা না। আর যেহেতু ওর শিরা কাটে নেই, জাস্ট উপরের আঙ্গুলের চামড়াটা ফেটে গেছে, এইভাবে তো এত ব্লাড আসার কথা না। চোখ দিয়ে ব্লাড আসতেছে, এটা তো অসম্ভব ব্যাপার। তাছাড়া এখনকার সময় মানুষ অনেক ব্যস্ত, কেউ কারো বিপদে যায় না। কিন্তু সেই সময় ছোটখাটো বিষয় হলে এলাকার মানুষ ঠিকই জমে যেত। তাদের বেলা তো সেম ঘটনা ঘটে, এলাকার মানুষ জমে গেছে, সবাই ঘিরে ধরেছে কি হয়েছে জানার জন্য। পরে ওনার বাবা মা পরদিন সকালবেলা ওনাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বিভিন্ন রকমের টেস্ট দেয়, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে ক্লটিং এজেন্টের কোনো প্রবলেম হলে, শরীরে রক্তের কোনো প্রবলেম হলে এরকম হতে পারে, ক্লট হচ্ছে না, ব্লাড ক্লট হচ্ছে না। ব্লাড ক্লট হওয়াটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমাদের রক্তের যে গ্রুপ আছে সের মধ্যে যে ব্লাড ক্লট না হলে ব্লিডিং হতে পারে, এটা একটা ফ্যাক্টর। তো রক্তে কোনো প্রবলেম আছে কিনা, তো দেখে কোনো কিছুই না, কোনো প্রবলেম ধরা পড়ে না। ডাক্তার বলে যে এটা ঠিক হয়ে যাবে, আপনার টেনশন করেন না। পরে ওনারা খুশি মনে বাসায় চলে আসে। এরপর মোটামুটি একদিন সে ভালো থাকে। একদিন ভালো থাকার পর কান্তা পরে এমন একটা সমস্যা ক্রিয়েট হয়, ওনার শরীর থেকে প্রত্যেক দিনই কোনো না কোনো ভাবে ব্লিডিং হতো। এমন সময় উনি বসে আছে, ওনার হাত নিচু করে সেই সময় হাতের 5টা আঙ্গুল থেকে টুপ টুপ করে রক্ত বের হতো। চোখ থেকে রক্ত পড়ছে, পায়ের নখ থেকে রক্ত পড়ছে, এমনকি মাঝে মাঝে দেখা যেত ওনার নাক থেকেও টুপ টুপ করে রক্ত পড়ছে। এইটা একটু অদ্ভুত লাগে সবার কাছে যে এটা কেমন সমস্যা। সব দিক দিয়ে রক্ত আসছে, হাতে ব্লাড আসছে মানলাম, হাতে না হয় ব্যথা পেয়েছে, কিন্তু বাকি অঙ্গগুলোর তো কোনো স্পট নাই, দাগ নাই, ওগুলো থেকে কিভাবে ব্লিডিং হয়? এটা একটা অদ্ভুত ব্যাপার। তো ওনারা প্রথমে একটা মেডিকেল কোনো সমস্যা, বিভিন্ন ডাক্তার দেখানো শুরু হয়ে গেল। ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল, বারডেম তখনকার সময় ফেমাস ছিল, আবার ল্যাব এইড। মোটামুটি ঢাকা সিটির যতগুলো ফেমাস হাসপাতাল ছিল সবগুলো হাসপাতাল বাদ দেওয়া হয়নি ডাক্তার দেখাতে। ওনারা ছোট বড় শুরু করে ফার্মেসির ডাক্তার পর্যন্ত দেখিয়েছেন। একটা সময় পিজির একজন ডক্টর বলেন যে সেটা হচ্ছে এমন একটা রোগ আছে চোখ দিয়ে যেটা ব্লাড বের হয়, এটা খুব রেয়ার একটা সমস্যা। ওনার ফ্যামিলি ভাবে কি এমন রোগ হলো। তো প্রথমে ডাক্তারকে চোখের সমস্যার কথা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা অনেকগুলো টেস্ট করে, এক এক দিন এক এক রকম টেস্ট, এই টেস্ট সেই টেস্ট, এমনকি ওনার কানের পেছন থেকে ব্লাড টেস্ট করা হয়েছে। যেহেতু উনি খুব ছোট মানুষ ছিলেন, ওনার উপর দিয়ে এত ধকল যাচ্ছে, উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলেন, কেমন যেন রোগা হয়ে গিয়েছে। একটা মানুষের শরীর কত ব্লাড থাকবে? ডাক্তারের কাছে যায় এবং ওনার বাবা মা ডাক্তারকে দেখায়, কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। একটা সময় ডাক্তার বলে যে মানলাম চোখের সমস্যা হতে পারে, কিন্তু স্কিন দিয়ে হুটহাট করে ব্লাড চলে আসছে, এটা কি কোনো স্কিন রোগের লক্ষণ, মানে স্কিনের রোগের লক্ষণ কিনা? এটা দেখার জন্য ওনার শরীরে বিভিন্ন অংশ থেকে, স্কিন থেকে ব্লাড স্যাম্পল নেয়। সর্বশেষ তারা ডক্টর আশিস কুমার চক্রবর্তীর কাছে আয়েশা মেমোরিয়াল হসপিটালে, যেটা মহাখালীতে, ওনাকে দেখায়। উনি কিছু ব্লাডের স্যাম্পল নিয়ে যান টেস্ট করার জন্য এবং দেশের বাইরে থেকে টেস্ট করিয়ে নিয়ে আসেন, কিন্তু মেডিকেলি কোনো সমস্যা ধরা পড়েনি। এমনকি পিজিতেও যে চেষ্টা করানো হয়েছে সেটাতেও কোনো সমস্যা ধরা পড়েনি। প্রত্যেকটা রিপোর্ট ফ্রেশ, আর কোনো সমস্যা নেই। এভাবে স্কিন থেকে তার ব্লাড যেত, কোনো না কোনো অংশ দিয়ে ফ্লুয়েন্টলি ব্লাড যেত, মানে একদম ওভারফ্লো করতো। তার মা বাবা কি করবে, দোয়া দরুদ পরে তাকে ফু দিত, কান্না করতো মেয়ের জন্য। খাবার দাবার যতটুকু পারে তারা চেষ্টা করতো খাওয়ানোর জন্য, যেহেতু সে পড়াশোনা করছে। কিন্তু এইভাবে আর কতদিন? একটা সময় তো উনি দুর্বল হয়ে যাওয়ার পর ওনাদের নিজেদের সেই যে কাঠের বাসা ছিল, ওনার আম্মা সেই বাসায় না থাকার সিদ্ধান্ত নেয় এবং এলাকাতেই অন্য একটা জায়গায় একটা বিল্ডিং এ বাসা ছিল পরিচিত, সেখানে সাবলেট হিসেবে বাসা নেয়। ওখানে ওনারা গিয়ে রাতে জাস্ট থাকতো,
আর যেহেতু কাঠের বাসাটা ওনার দাদার ছিল, সারাদিন সেই বাসায় থাকতো, রাতে গিয়ে সেখানে ঘুমাতো। এর মধ্যে হঠাৎ কান্তাপুর স্কিন থেকে ব্লাড আসা বন্ধ হয়ে যায়, তবে ওনার মুখ দিয়ে ব্লাড আসা শুরু হয়। তখন ওনার বমি বমি ভাব হতো, বমি করতে গেলেই বমি দিয়ে রক্ত আসতো, সেই সাথে ছোট ছোট মাংসের টুকরো মতো বের হয়ে আসতো। তো মাংসের টুকরোগুলো ছিল খুবই ছোট, তবে আমরা যখন কোনো মাংসকে থেতলিয়ে ছোট ছোট টুকরো করে রাখি, সেগুলো ছিল ঠিক তেমন থেতলানো। এইভাবেই বমির সাথে ব্লাড এবং মাংসের টুকরাগুলো বের হয়ে আসতো। একটা সময় সবাই মনে করে ও হয়তো আর বাঁচবে না, ওর কোনো কিছুতে যেহেতু কোনো ইমপ্রুভ হচ্ছে না, আর ডাক্তাররা যেহেতু ওর সমস্যা ধরতে পারছে না, ওনার বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিল সবাই। সময় গড়িয়ে ধীরে ধীরে বমির মাত্রাটা বাড়তে থাকে। একটা সময় তার এমন হয় প্রতিদিনই 1/2 লিটার, কখনো কখনো 1 লিটারের কাছাকাছি মতো ব্লাড চলে যায়। একদিন রাতের কথা, সাবলেট বাসায় কান্তাপু ওনার আর ওনার মা শুয়ে আছে। গরমের দিন, বাইরে প্রচুর গরম, লোডশেডিং যাচ্ছে তাই অবস্থা। তাই ওনার মা দরজাটা না লাগিয়েই খুলিয়ে রেখে ঘুমিয়ে পড়ে, যাতে বাইরে থেকে বাতাস আসে। ওনারা ফ্লোরিং করে ঘুমাতো। এর মধ্যে রাতের একটা সময়, সম্ভবত ওনার তখন মধ্যরাত, কান্তাপুর আম্মার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। উনি রুম থেকে বেরোলো, সোজা গিয়ে হাতের বাম দিকে ওয়াশরুম, আর একদম সোজা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, আর ওনার হাতের ডান পাশে কিচেন। কান্তাপুর আম্মা উঠে যখন ওয়াশরুমে যাওয়ার সময় দেখে সেখানে কিছুই নেই, কিন্তু ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হাতের বাম পাশে দেখে 3 তলা ওঠার সিঁড়িটাতে কুকুর টায়ার্ড হয়ে গেলে যেমন নিঃশ্বাসের শব্দ হা 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 করে নিতে থাকে, ঠিক তেমন একটা শব্দ পায়। এমন একটা শব্দ পাওয়ার পরে উনি একটু উকি দেয়, দেখে 3 তলা থেকে একটা কুকুর, বড় একটা কুকুর, পুরোটা লোমে ভরা, অনেকটা জার্মান শেপার্ড। যে কুকুরগুলো হয় অনেক বড় বড়, লোম থাকে ঠিক তেমন একটা কুকুর সিঁড়ি দিয়ে হাঁপাতে হাঁপাতে উপর উঠে আসছে। কুকুরটার সাইজ এতটাই বড় ছিল যে দেখতে সিংহের মতো লাগছিল। গা ভর্তি বড় বড় পশম, পুরো পশম ঢাকা, ইভেন চোখগুলো পশমগুলো দেখতে সোনালী রঙের ছিল। অনেক বড় সাইজের কুকুর, যা সচরাচর দেখা যায় না, আর বিদেশি বা বাইরের কুকুর তো এখানে আসার কথা না। কুকুরটা উপরের দিকে হাঁপিয়ে হাঁপিয়ে আসছে, 1 পা 2 পা করে। সিঁড়িতে উপর ওঠার যে টার্নিংটা নেওয়ার জায়গা থাকে, কুকুর কান্তাপুর আম্মাকে দেখে ঠিক সেখানে এসে বসে পড়ে, আর কান্তাপুর আম্মা ওই সিঁড়ির সামনে দাঁড়িয়ে। মানে খানিকটা কষ্ট নিয়ে উনি কি মনে করে যে বলল, তুই কি আমার মেয়েকে নিতে আসছস? আমার মেয়েকে কি তুই নিয়ে যাবি? কি করছে আমার মেয়ে? কি অপরাধ আমার ছোট্ট মেয়েটার? কেন ভাবে তিল তিল করে শেষ করে দিচ্ছিস মেয়েটাকে? উনি আসলে বুঝতেই পারে নাই এই কথাটাই কেন কুকুরকে বলছে, কিসের উপর ভিত্তি করে সে কথাটা বলছে, কি আশায় বলছে সে সেটা নিজেও জানে না। উনি এই কথাটা বলতে বলতে কান্না করে দিলেন, একটু থামলেন এবং কথাগুলো বলার কিছুক্ষণ পরেই আবার তিনি বলে ওঠেন, তুই চলে যা, আমার তো একটা মাত্র মেয়ে, আমার তার কোনো মেয়ে নাই, আমার কোনো সন্তান নাই, আমার একটা মেয়ে খুবই আদরের, তুই চলে যা। কথাটা বলে উনি কান্না ভেজা চোখ দুটো মুছছিলেন। তখন এই কথাটা শুনে সাথে সাথে কুকুরটা বাধ্য শিশুর মতো আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে লাগলো। কুকুরটা নেমে যাওয়ার পর উনি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবছে, এটা কি সত্যি কুকুর ছিল নাকি অন্য কিছু, যে বলার সাথে সাথে চলে গেল। তার মাথা তখন কাজ শুরু করলো। তিনি ভাবলেন, কি ব্যাপার, এত রাতে কুকুর কোত্থেকে আসবে? তার তাও 4 তলার উপর, যেখানে মেইন গেট 11টার পরে বন্ধ করে দেওয়া হয়, আর ফজরের আগে এবং ভোর 5টার সময় গেট খোলা হয়। সেখানে কুকুরটা আসলো কিভাবে? আর মেইন গেট দিয়ে তো ঢোকার কোনো সুযোগ নেই, আর এখানে কেউ তো কুকুর পালে না, যেহেতু এটা সাবলেট বাসা। আর যদি কেউ পালতো তাহলে তো আসা যাওয়ার মধ্যে দেখা যেত। আর তাছাড়া এই বাসায় যে কেউ কুকুর পালবে এমন তো কেউ নাই, এটা কিভাবে সম্ভব? সকালবেলা সবার আগে কান্তাপুর আম্মু ওই মেইন গেটের সামনে যায়। মেইন গেটের সামনে একটা টিউবওয়েল আছে, ওখান থেকে সবার আগে কান্তাপুর আম্মুই গিয়ে পানি নিয়ে আসে। উনি ফজরের সময় উঠে ওনার নামাজ শেষ করে টুকটাক কাজ শেষ করে পানি আনতে যায়। উনি তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামে। এক সিঁড়ি যখন নামে, ওনার সিঁড়ির সিস্টেমটা এমন ছিল যে 1 সিঁড়ি নামার পর একটু বারান্দার মতো ব্যালকনি, পরে নিচের জায়গা, নিচের দিকে তাকালে একদম মেইন রোড দেখা যায়। চারপাশে উঁচু করে রেলিং দেয়া এবং জায়গাটা বেশ ফাঁকা। তখন কান্তাপুর আম্মা উকি দিয়ে দেখার চেষ্টা করে কুকুরটা গেট দিয়ে বের হয় কিনা, কিন্তু কুকুরটার গেট দিয়ে বের হয় না। উনি 10 থেকে 15 মিনিটের মতো সেখানে দাঁড়িয়ে থাকে। একটা সময় দাঁড়িয়ে থাকার পর যখন উনি কুকুরটাকে দেখতে পেলেন না, তখন উনি ওনার ফ্লোর থেকে একদম নিচ তলায় নেমে আসে।
নিচে এসে দেখে মেইন গেট সব ভেতর থেকে লাগানো। এটা দেখে ওনার কেমন জানি ভেতর থেকে অস্বস্তি লাগা শুরু হয়। ওনার তখনই হঠাৎ জানি কেমন মনে হতে থাকে ঘরে কান্তাপুর কোনো সমস্যা হচ্ছে কিনা। পরে উনি তাড়াতাড়ি উপরে উঠে আসে। উপরে আসার পর দেখে কান্তাপু উপর হয়ে বিছানায় শুয়ে আছে। যখন ওকে ধাক্কা দিয়ে সরায়, শরীর দেখে পুরোটা বিছানা রক্ত দিয়ে ভরা, একেবারে তরতাজা রক্ত এবং সেই সাথে ছোট ছোট মাংসের টুকরা। এটা দেখে উনি জোরে চিৎকার দেয়। উনি ভাবে ওনার মেয়ে হয়তো আর বেঁচে নাই, মারা গেছে। চিৎকার দেওয়াতে আশেপাশের লোকজন চলে আসে। এর মধ্যে চোখে মুখে পানি ছিটালে কান্তাপুর হুঁশে আসে, উঠে বসে এবং তার মাকে বলে, এই আমাকে খেতে দে, রক্ত সহি আজ খাবো, আমি খাবো, আমাকে খেতে দে। তখন ওনার মা জোরে ধরে কান্না শুরু করে দেয় আর মনে একটা প্রশান্তি পায় যে অন্তত আমার মেয়েটা মারা যায়নি। তো কান্তাপুর আম্মা ওনাকে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে, কিন্তু কান্তাপুর সবকিছু থেকে নিজেকে ছাড়িয়ে ঝাড়ি মেরে উঠে বলে, বলছেন আমাকে খাইতে দে, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে খাইতে দে। ওনার মা কি করে দ্রুত গিয়ে খাবারের পাতিল নিয়ে সোনার সামনে দেয় আর বলে, হাত মুখটা ধুয়ে আসো। কিন্তু উনি বলে যে না, আমি এভাবেই খাবো, আমাকে ধরিস না, আমাকে এভাবে খাইতে দে। পরে ওইভাবে ওনাকে খেতে দেওয়া হয়। কান্তাপুর মা ভাবে যে যাক, অন্তত আমার মেয়ে তো আছে, মেয়ে বেঁচে আছে, খেতে চাচ্ছে। এমনিতে কান্তাপুর খাওয়া দাওয়া খুব সীমিত হয়ে গিয়েছিল, তেমন খেতে পারতো না। তো ওনার মা পাতিল সামনে রেখে যেই প্লেটে ভাত বাড়তে যাবে, তখনই কান্তাপুর বলে ওঠে, এইটুকু ভাতে কি আমার হয়? এই কথা বলে টান মেরে পাতিলটা নিজের কাছে নিয়ে যায়। পুরোটা পাতিল ধরে উনি খেতে বসে। ওনার মায়ের ভাষ্য মতে পাতিলে প্রায় 1 কেজির মতো ভাত রান্না করা হয়েছে। 5 রকমের তরকারি রান্না ছিল। মোটামুটি আধা কেজি করে ধরলেও 2.5 কেজির মতো তরকারি রান্না করা আছে। কিন্তু কান্তাপু কি করে প্রথমেই ভাতের পাতিলের মধ্যে হাত ঢুকিয়ে খাওয়া শুরু করে। ওই বাসায় যারা ছিল, যারাই আসছে সবার সামনে উনি বসে বসে ভাবি খাচ্ছিল এবং সবাই দেখছিল। একজন ক্ষুধার্ত অনাহারী অনেকদিন পর খাবার খেলে যেমন গপাগপ খায়, ঠিক সেভাবে খাচ্ছে। তো ওনার আশেপাশে যারা ছিল সবাই বলছে যে আপা খাইতে দেন, খাইতে দেন। উনি 2-3 লোকমা ওভাবে খাওয়ার পর ওনাদের বাসায় একটা খাবারের বোল ছিল। ওই বলে ভাত তরকারি যা ছিল সব একেবারে ঢেলে মাখিয়ে ঠিক 5-6 মিনিটের মধ্যে সব খাবার শেষ করে ফেললো। ওগুলা শেষ করে তিনি আবার বলছে, আমার ক্ষুধা লাগছে, আমার আরো ক্ষুধা বাকি, তুই আমার খাইতে দে, আমাকে খাইতে দে, নইলে আমি সব খাইয়া ফেলাবো। ঘরে যে তার কোনো খাবার ছিল না, আশেপাশে যারা ছিল ওনাদের ঘরে যতটুকু পরিমাণ খাবার ছিল সবাই সেগুলো কোনো মতে এনে দেয়। মোটামুটি 4 থেকে 5 কেজি খাবার টোটালি ফিনিশ। ওনারা ভাবে যে মেয়ে 2-3 লোকমার বেশি ভাত খেতে পারে না, বিছানায় সারাক্ষণ পড়া, সেই মেয়ে এতগুলো খাবার খেলো কিভাবে? সব খাবার শেষ করে উনি দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে ঠাস করে পড়ে গেলেন। পর ওনার মা মাথা মুছিয়ে দেয়, যেহেতু ব্লাড বের হয়েছে মুখ দিয়ে, তাই পরিষ্কার করে দেয়। পরিষ্কার করে দেওয়ার 15 থেকে 20 মিনিট পর তার জ্ঞান আসে। জ্ঞান আসার পর উনি কিছুই বলতে পারে না। উনি যতগুলো খাবার খেলো, যা করলো তার কিছুই মনে নেই। ওনার পেট দেখেও মনে হচ্ছে না উনি আসলে একটু আগে এতগুলো খাবার খেয়েছে। তো ওনার মা খুব ভয় পেয়ে যায়। সেদিন পরে ওখান থেকে একজন বলে যে আপা, আপনার মেয়েকে তো অনেক ডাক্তার দেখাইছেন, এবার পারলে একটা কবিরাজ দেখান। আর ওর যে সমস্যা দেখলাম তাতে বোঝা যাচ্ছে ওর অন্য কোনো সমস্যা আছে। ভালো হয় আপনারা একটা কবিরাজ দেখান, দেখেন কোনো কবিরাজ পান কিনা। এরপর ওনার মাও ভাবে যে আজকে যে বিষয়টা উনি দেখেছে ব্যাপারটা আসলে সাধারণ না। সকাল হতেই উনি ওনার মেয়েকে নিয়ে তার দাদা দাদির বাসায় যায়। যাওয়ার পর ওনার দাদিকে কান্তাপুর আম্মা সব বলে উনি কি দেখেছেন, কান্তাপুর সাথে কি ঘটে যাচ্ছে। পরে ওনারা কান্তাপুকে নিয়ে ওনাদের পাশের রহিম মেটাল নামে একটা জায়গা আছে, যেটা তেজগাঁ থেকে কাছেই, ওনাকে ওখানে নিয়ে যায়। রহিম মেটাল মূলত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থান মিলিয়ে একটা এরিয়া। ওই রহিম মেটাল জামে মসজিদের একজন ইমাম হুজুর ছিলেন, যিনি ছোটবেলায়ও কান্তাপুর চিকিৎসা করেছিলেন। তখন কান্তাপু কোলের শিশু ছিলেন, তার তখন খারাপ বাতাস লেগেছিল। বর্তমানে ওই ইমাম হুজুর জীবিত নেই। তো ওনার মা ওনাকে ওখানে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর প্রথমে সে হুজুর কালো সুতা দিয়ে কান্তাপুর 2 হাত মাপেন। তারপর বলেন যে এই মেয়ের উপর তো আছর আছে, এই মেয়ে তো অনেক দুষ্টু বদমেজাজি। পরে ওনার মা আম্মা বলে যে হ্যাঁ, আমার মেয়ে একটু দুষ্ট, কিন্তু ওর কি হয়েছে আপনি একটু দেখেন, আমার মেয়েটা অনেকদিন যাবত এরকম সমস্যা। তো হুজুর বলে যেটা ধরেছে সেটা খুবই একটা জিন্নাত, তবে মা পরে ছাড়াইতে পারবো না, তবে আমি যতদূর সম্ভব চেষ্টা করতে পারবো যাতে ওর থেকে কিছুটা দূরে থাকে, তবে তোমার ভালো কাউরে দেখাও। পরে উনি কিছু দোয়া দুরুদ পড়ে দেয়, তদবির করে দেয়।
পরে ওনার আম্মা জিজ্ঞেস করে কিভাবে কি হলো। হুজুর বলে এই মেয়ে তো অনেক দুষ্টামের চলে, ও কোনো একটা সময় এক খবিস জিন্নাতের ভোগ খেয়ে ফেলে। কোথাও হয়তো এই জিন্নাতকে ভোগ দেওয়া হয়েছে, সেই জিন্নাতের খাবার খেয়ে ফেলেছে। ও তো খুব দুষ্ট স্বভাবের, একটা ভোগ দেওয়া হচ্ছে সেই জিন্নাতের খাবার খেয়ে ফেলে তো ঝামেলা। আর সাথে সাথেই একটা না দুইটা তিনটা জিন আসরও আছে। খুব ভালো গান গাইতে পারে, যেখানে সেখানে সন্ধ্যাবেলায় গান গাইতো। পরে ওনার মা জিজ্ঞেস করে এই সমস্যার সূত্রপাতটা কোথা থেকে। পরে হুজুর বলে আপনাদের এলাকায় একটা বট গাছ আছে, সেখান থেকে, আর আসলটা বিলের থেকে। আসলে আমি যেহেতু তেজগাঁয়ের মেয়ে, আমিও জানি এলাকায় অনেক পুরাতন অনেক বট গাছ আছে। ওই বট গাছটা অনেক খারাপ, ওখানে প্রত্যেক বছর, এখন কন্টিনিউসলি হয় না, তবে আমি যখন ছোট ছিলাম প্রায় প্রত্যেক বছর কেউ না কোনো না কোনো কারণে ওই বট গাছটায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করত। সেই বট গাছটা আমাদের এলাকায় একেবারে মাঝখানে। তেজগাঁ গেলে গাছটি এখনো দেখা যাবে, ওই গাছটা এখনো আছে। তেজগাঁ যারা থাকে তারা জানে ওই গাছটা কত মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। একটা সময় বট গাছটা নিয়ে অনেক ঘটনা শুনতাম, সেগুলো এখনো প্রচলিত আছে। তো ওই গাছটার ওইখানে নাকি একটা কূপের মতো ছিল, আশেপাশের মানুষ নাকি ওখান থেকে পানি সংগ্রহ করত। কিন্তু ভর দুপুর বা ভর সন্ধ্যায় কেউ নাকি পানি আনতে গেলে চুলের মতো কিছু একটা পায়ের মধ্যে পেঁচিয়ে ধরত। একদিন নাকি কোনো এক মহিলা পানি আনতে গেলে তার পায়ে চুলের মতো কিছু একটা পেঁচিয়ে যায় এবং কোনোভাবেই সেটা সারানো যায়নি। 7 দিন মহিলা এভাবে থাকার পর একদিন রাতে তাকে ওই কূপে কেউ টেনে নিয়ে যায়। এরপর বট গাছের ওই অংশটা মাটি দিয়ে ভরাট করে দেয়। কান্তাবু ওখানে গিয়ে প্রায়ই গান গাইতো এবং একটা জিন তাকে পছন্দ করে ফেলে, ওকে ওই আছর করে। পরে হুজুর কিছু তেল পরে দেয়, সুতা বেঁধে দেয়, 2টা তাবিজ দেয়। পরে ওগুলা নিয়ে ওনার আম্মা চলে আসে। আর টেনশনে পরে কোথা থেকে কি হয়ে গেল, আমার মেয়ের চঞ্চলতা আজ ওর বিপদের কারণ হয়ে গেছে। এসব জিনিস তার মেয়ের উপরে আসর করলো, সেটাও তার একমাত্র মেয়ে। হুজুরের দেওয়া জিনিসপত্র ওনারা ব্যবহার করতে শুরু করে। ওনাদের সমস্যাটা পুরোপুরি না গেলেও আংশিক কমে যায়। যেমন আগে প্রতিদিনই ব্লিডিং হতো, এখন 1 দিন কি 2 দিন পর পর বমি হয় এবং কোনো না কোনো ভাবে ব্লিডিংটা হয়। ব্লিডিংটা তার হতেই হবে, সেটা 1 দিন হোক বা 2 দিন পরে। এরকম ব্লিডিং হতে হতে ওনার মা একদিন সিদ্ধান্ত নেয় যে ওনার গ্রামের বাড়িতে চলে যাবে। পরে তারা গ্রামে যায়। পরে ওখানে তার নানুর বাড়িতে তার মায়ের একজন পরিচিত ভাই ছিলেন, যিনি তো মূলত জিন দ্বারা এসব কাজ করেন। ওনার নাম হোসেন। ওনাকে পরে খবর দেওয়া হয় এবং উনি বাসায় আসেন। আসার পর উনি আসন বসান। আসনে বসার পর ঘরটা অন্ধকার করে দেওয়া হয়। সবাই যে সেই ঘরে বসে, বসার পর সকলে দোয়া দুরুদ পড়তে থাকে। একটা সময় তাদের চালের উপর থেকে বিকট একটা শব্দ হয়। শব্দ হওয়ার পর যিনি তদবির করেন, ওনার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ বলতে অনেকটা চেঞ্জ হয়ে যায়, যা বলার মতো ছিল না। খুবই গম্ভীর একটা ভয়েস হয়ে যায়। সে সবাইকে একটা সালাম দেয়। তো কান্তাপুর আম্মাকে আগেই হোসেন হুজুর বলে দেন যে ওনার সাথে জিন যখন আসবে তখন কিছু প্রশ্ন করতে পারে, আপনি উত্তর দিবেন। পরে কান্তাপুর মা ওই ভয়েস শোনার পর বলে যে হুজুর দেখেন, আমার মেয়েটার এরকম সমস্যা, মেয়েটাকে বাঁচাতে পারছি না। আমার মেয়েটার সাথে এভাবে চলতে থাকলে তো আমার মেয়েটা মরে যাবে, ওর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমার তো একটাই মেয়ে, আপনি যদি পারেন আমাদেরকে একটু সাহায্য করেন। তো ওনার খুব রিকোয়েস্ট করার পর সেই জিনটা হোসেন হুজুরের ভেতর থেকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আল্লাহর উপর ভরসা রাখেন, উনি বিপদ থেকে উদ্ধার করার মালিক, আমরা কেউ না। সমস্যা যখন হয়েছে ইনশাল্লাহ সমাধানও বের হবে। তাছাড়া মেয়েটা যেহেতু ছোট মানুষ, অনেক কষ্ট করছে, আমি বিষয়টা দেখব। পরে আরো কয়েকজনের কিছু প্রশ্নের উত্তর দিয়ে কিছু মিষ্টি রেখে সেই জিনটা চলে যায়। আসন শেষ হওয়ার পর যিনি কাজগুলো করেন, কান্তাপুতাকে হোসেন মামাই বলে ডাকে। তো হোসেন মামা বলেন যে সেই জিনটা কি বলে গেছে আপনাদের কাছে। পরে কান্তাপুর আম্মু সেই জিনটা যা যা বলে গেছে উনি সেই হোসেন মামাকে জানান। পরে উনি বলেন, আচ্ছা ঠিক আছে আপা, আজকে আমি রাতে দেখব, আর ওনারা কি বলেন আমি রাতে জানাচ্ছি। এরপর থেকে হোসেন মামা কান্তাপুর রুকায়া করা শুরু করেন। রুকায়া করানোর পর একদিন সন্ধ্যাবেলা কান্তাপুকে নিয়ে হোসেন মামা একটা কবরস্থানে যান। মূলত ওনার নানা বাড়ির ওখানেই কবরস্থান। ওখানে যাওয়ার পর উনি নির্দিষ্ট একটা জায়গা দেখিয়ে বলেন, এখানে তুমি দাঁড়াও, এখানে দাঁড়ানোর কিছুক্ষণ তোমার হাতে কেউ একজন এসে কিছু একটা দিয়ে যাবে, তো দেওয়ার সময় তুমি কিন্তু ভয় পেও না। তো যখনই এই জিনিসটা তোমার হাতে দিয়ে যাবে তখনই ওইটার সাথে সাথে খেয়ে ফেলবা। আর সেই জিনিসটা খাওয়ার পর তুমি সাথে সাথে ঘুরে তোমার বাসার দিকে চলে আসবা, পিছে তাকাবা না। তুমি হাঁটা শুরু করবা,
পরে হোসেন মামা যেই কথা বলে দিয়েছে কান্তাপুকে, কান্তাপু সেভাবেই সেখানে দাঁড়িয়েছিল। এরই মধ্যে হোসেন মামা আপুকে ওখানে দাঁড় করে দিয়ে কবরস্থান থেকে অনেকটা দূরে চলে আসে। হোসেন মামা, কান্তাপুর মা আর গ্রামের 2-3 জন ছিল, তারা অনেকটা দূরে দাঁড়িয়ে থাকে আর কান্তা আপুকে কবরস্থানের সামনেই রেখে চলে আসে। পরে কান্তা আপুকে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে খুব মিষ্টি একটা ঘ্রাণ পায়। এর মধ্যে কান্তা আপুকে চোখ বন্ধ করে রাখতে বলা হয়েছিল, তো উনি চোখ বন্ধ করে রাখেন, টোটালি বন্ধ। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন কেউ একজন তার হাতে কিছু একটা দিয়েছে। কান্তা আপুর তখন এমন মনে হচ্ছিল যে তার হাতে যে জিনিসটা আছে এটা যদি সে এখনই না খায় তাহলে সে মরে যাবে। ওনার রূহ ওনাকে এতটাই সায় দিয়েছিল, ওনার মনে হচ্ছিল যে এটা এখনই খেতে হবে। উনি দেরি না করে তৎক্ষণাৎ সেটা খেয়ে ফেলে। সেই জিনিসটা খাওয়ার পর ওনার কাছে এতটাই স্বাদ মনে হয়েছে যে ওনার মন ভরে গেছে। উনি অনেক ধরনের খাবার খেয়েছে, দেশীয় খাবার, বাইরের খাবার, সব ধরনের খাবার খেয়েছে, কিন্তু ওইটার যে টেস্ট, যেই ফ্লেভার, সেটা এখনো সে কোথাও পায়নি। তো পরে উনি জিনিসটা খায় এবং খাওয়ার পরে ব্যাক করে বাড়ির দিকে চলে আসে সবার সাথে। পাশে আসার পর থেকে ওনার শরীরটা ফ্রেশ লাগছিল, মনে হচ্ছে যে ওনার উপর থেকে কিছু একটা নেমে গেছে। আলহামদুলিল্লাহ এতগুলো সময় পর উনি অনেকটা ফ্রেশ ফিল করে, ভালো ফিল করে। পরে হোসেন মামা কিছু নিয়ম দেয়, কিছু জিনিসপত্র দিয়ে দেয়, ওকে একটা তাবিজ দেয় ওনার সাথে রাখার জন্য, আর বলে দেয় সন্ধ্যার পর এবং ফজরের নামাজের আগ মুহূর্তে যেন বাসা থেকে বের না হয়। তো পরিত্যক্ত এলাকায় যেন না যায়, পারফিউম বা সুগন্ধি যেন ব্যবহার না করে। নিয়ম করে চলার পর ওনার ব্লাডের যে সমস্যাটা ছিল, ব্লাড বেরোতে, সেটা আর হচ্ছিল না। উনি পুরোপুরি সুস্থ হয়ে যান। এভাবেই কান্তাপুর জীবন চলতে থাকে। তিনি আবার আগের মতো ঠিক হয়ে ওঠেন। এই ঘটনার 6 থেকে 7 বছর পর উনি নানার বাড়িতে বেড়াতে যায়। সম্ভবত উনি ভ্যাকেশন কাটানোর জন্য ওনার নানার বাড়িতে যায়। যাওয়ার পরে ওনার নানার বাড়িতে যে কবরস্থান, ওটার পেছনে কিছু আম গাছ, জাম গাছ, পেয়ারা বাগান ছিল, যেগুলোর মালিকানা নাই। ওই কবরস্থানের আশেপাশে এরকম অনেকগুলো গাছই ছিল। যেহেতু গরমের সময় ছিল, তখন গাছে অনেক জাম ধরেছিল। তো কান্তাপু মোটামুটি অনেক বড়, যেহেতু 4-5 বছর পরের কথা, তখন আপু ক্লাস 8-9 ছাত্রী। আগের সমস্যার জন্য ওনার প্রায় 2 বছর গ্যাপ যায়। উনি বেড়াতে যাওয়ার পর দুপুরে 11টা কি 12টার দিকে উনি আর ওনার এক মামাতো ভাইকে নিয়ে সেই কবরস্থানের দিকে জাম পাড়তে যায়। যেহেতু খুব ডান পিঠে ছিল, স্বভাবটা কিছুটা রয়ে গেছে। উনি যে ক্লাস 9-এ পরে এটা বড় হচ্ছে, এটা ভাবটা ওনার মধ্যে তখন আসেনি। বাচ্চা সুলভ আচরণ করার মতো ছিল অবস্থা তার। উনি আগে যেমন মার্বেল খেলা, ক্রিকেট খেলা, সাইক্লিং করা, এগুলা নিয়ে থাকতো, তখনও সেগুলা নিয়েই চিন্তা করতেন বা পড়েছিলেন। পরে সেই জাম গাছের উপরে উঠে এবং উঠার পরে দেখেন বিশ্রী একটা মহিলা। উঠার পরপরই দেখেন পাগল কিসেমের গাছের নিচে দাঁড়িয়ে আছে। সতর্কতার কণ্ঠে সেই মহিলা বলে, এই কিরে, জাম খাইস না, সেগুলা তো রক্ত, আবার পড়বো, আবার তোর শরীর থেকে রক্ত যাবো, খাইস না, ওগুলা মায়া। পরের মহিলা আবার বলে, আমাকে 2টা দে তো, খায় দেখি কেমন স্বাদ, রক্তের স্বাদ পাই কিনা, দে না 2টা দে। ওই সেরি, আমারও 2টা দে। উনি কি করে অনেক দুষ্ট ছিল। উনি জাম না দিয়ে গাছের থেকে একটা ছোট ঢালনার দিকে ছুঁড়ে মারার পরেই মহিলাটা বলে, খাইবো, তরেই খাইবো। এই কথাটা ওই মহিলা বলতে বলতেই উনি ধপাস করে গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায়। ওনার মামাতো ভাই সেখানে দাঁড়ানো ছিল। গাছ থেকে পড়ার পর উনি আশেপাশে তাকিয়ে বলে, ওই মহিলাটা কই? উনি বলার পরপরই তো আমি গাছ থেকে পড়লাম, এটা কেন হইল? তো উনি পড়ার সাথে সাথে ব্যথা পেয়েছে, কিন্তু উঠে তাকাতেই দেখে মহিলাটা ওখানে নাই। উনি ওনার মামাতো ভাইকে বলে, এইখানে যে মহিলাটা ছিল, ওই মহিলাটা কই গেল? ওই পাগলটা কই গেল? ওনার মামাতো ভাই বলে, আপু তুমি কি বলো? কিসের পাগল? কোন পাগলের কথা বলছো? এই জায়গায় তো তুমি আর আমি ছাড়া কোনো পাগল নাই। পরে উনি বলে, আরে এখানেই তো ছিল, এই মাত্রই তো আমি ঢিল মারলাম। পরে ওনার মামাতো ভাই বলে, তুমি তো আমাকেই ঢিল মারলা, কিন্তু ঢিলটা আমার গায়ে না পড়ে ওই ফাঁকা জায়গাটায় যেয়ে পড়লো। পরে কান্তাপুর বিষয়টা কেমন যেন লাগে। পরে গিয়ে ওনার হাত ছিলে গিয়ে অনেকটা রক্ত বের হয়ে যায়। পরে উনি বাসায় এসে উনি ওনার মাকে বলে যে, আম্মা আমি ব্যথা পেয়েছি, আমাকে অ্যান্টিসেপটিক দাও। পরে ওনার আম্মা স্যাভলন দিয়ে পরিষ্কার করে দেয়। কিন্তু কান্তাপু ওনার সাথে যে ঘটনা ঘটে, ওই ঘটনাটার ফ্যামিলির কাউকে বলল না। কিভাবে ব্যথা পেয়েছে, কি হয়েছে, কিছুই বলেনি। সেদিন বিকেল বেলায় ওনারা ঢাকা আসার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় চলে আসে। সন্ধ্যার পরে হোসেন মামা গ্রামে আসে। গ্রামে আসার পর উনি কান্তাপুদের খোঁজ করেন আর বলে, কান্তারা কোথায়?
তো কান্তাপুর মামাকেও জিজ্ঞাসা করা হয় যে কান্তারা কোথায়। পরে মামা বলে যে আজকে বিকেলে চলে গেছে ভাই। কেন, কোনো সমস্যা? তো হোসেন মামা বলে যে আমি আপনাকে কিছু জিনিস দিচ্ছি, এগুলো নিয়ে আপনি তাড়াতাড়ি ওদের বাসায় যান। তো তখনকার সময় প্রযুক্তি এত উন্নত ছিল না, তাৎক্ষণিকভাবে কোনো কথা বলে সব ঠিক করা যাবে। পরে হোসেন মামা বলে যে দুইটা জিনিস দিচ্ছি, এই দুইটা জিনিস আপনি ওদের বাসায় নিয়ে যাবেন। পরে হোসেন মামা কান্তাপুর মামার কাছে দুইটা তাবিজ দেয়। তাবিজ নিয়ে কান্তাপুর মামা সব পরের দিনই তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যেদিন তারা গ্রাম থেকে শহরে আসে, ওই দিন কান্তাপুরা তাদের বাসায় না যেয়ে তারা তাদের দাদির বাসায় ওই দিন রাতটা থাকে। তো তারা যে বাসায় সাবলেট থাকতো, ওই বাসায় তারা আর সেদিন যায় না। ওনাদের বাড়ির বর্ণনা ঠিক এরকম, যেমন একটা বাড়ি, আরেকটা বাড়ির কিছুটা ফাঁকা, তারপর আরেকটা ফাঁকা, আরেকটু ফাঁকা, এরকম ফাঁকা ফাঁকা কিছু বাড়ি, খুব বেশি হলে খুব কম ডিস্টেন্স করে আরেকটা বাড়ি করা। টিন শেড বাড়িগুলোতে সবাই একটু চিপাচিপি করেই বাড়ি তুলতো। পরে তারা আগের মতো করে ফ্লোটিং করে নিচে শুয়ে আছে। যেহেতু তারা এখানে পার্মানেন্ট থাকে না, তাই তারা নিচে তোষক বিছিয়ে শুয়েছিল। তো ওনারা আমার রাতে শুয়ে আছে। কাঠের জানালাগুলোতে সিটকিনি টাইপের, যেগুলো থাকে লোহার বা শিকলের যে সিটকিনি, সেগুলো। ওই সিটকিনিটা খোলার শব্দে কান্তাপুর মায়ের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে চোখটা মেলতে উনি দেখতে পায় একটা মহিলা পাগল টাইপের অবস্থা, মাথার চুলগুলো জট লাগানো, ওনার বডিটা বাইরে, মাথাটা জানালার ভেতরে ঢুকিয়ে রেখেছে। মহিলা ভয়ানক দেখতে, রাক্ষস বা দৈত্য টাইপের। কান্তাপুর আম্মা দেখেন মহিলা দাঁড়ানো আর দুইটা হাত জানালার ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে। হাত দুইটা লম্বা ভাবে ঢুকিয়েছে যাতে হাত দুইটা কান্তাপুর আম্মুকে ক্রস করে একেবারে কান্তাপুর গলার কাছে নিয়ে যায়। কান্তাপুর গলা অলরেডি ধরে ফেলেছে। এটা দেখে কান্তাপুর মা খুব ভয় পায়। ভয় পেয়ে জোরে চিৎকার করে। প্রথমে কান্তাপুর মা শোয়া ছিল, তার পাশেই কান্তাপুর শোয়া ছিল। চিৎকার দেওয়ার পর কান্তাপুর মনে হলো মহিলাটা জাস্ট একটা কাঠি জানলা দিয়ে ঢুকিয়ে তাড়াতাড়ি বের করতে গেলে যেভাবে টান দেয়, ঠিক সেভাবেই নিজের হাতগুলোকে বের করে ফেলে। উনি খুব চিৎকার করতে থাকেন। নিচে যেহেতু ওনাদের কাঠের বাড়ি, তখন বন্যার সময় ছিল, কাঠের নিচে পানি ছিল। উনি চিৎকার করতে করতে ওনার শাশুড়িকে ডাকতে থাকে আর বলে যে দেখেন দেখেন আম্মা, আমার মেয়েটাকে হয়তো নিয়েই যাচ্ছে, আমি আর আমার মেয়েটাকে হয়তো বাঁচাতে পারবো না। ওনার চিৎকার শুনে ওনার শ্বশুর, শাশুড়ি এবং কান্তাপুর বাবা ছুটে আসে। এসে জিজ্ঞেস করে কি হয়েছে। পরে সব শুনে ওরা খুব চিন্তার মধ্যে পড়ে যায়। এর মধ্যে তারা সবাই খেয়াল করে কান্তাপু ঘুমিয়ে আছে। এইবার একটা বিপত্তি ঘটে যে ওনাকে ডাকাডাকি করা হয়, কিন্তু সে ঘুম থেকে ওঠে না। বেশ কিছুক্ষণ পর ওনাকে দোয়া দুরুদ পরে ফু দেওয়ার পর ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর ওনাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি ভয় পাইছো, তুমি কি ঠিক আছো? বলে হ্যাঁ আমি তো ঠিক আছি, কি হয়েছে আমার? তো কোন রকম রাতটা পার হয়। সকালে কান্তাপুর মামা আসে, এসে বলে হোসেন ভাই কালকে আসছিল। পরে হোসেন ভাই দুইটা তাবিজ দিয়েছে। কি হয়েছে কান্তার? পরে বলে যে ভাই এই সমস্যা, এইসব বিষয় হয়েছে রাতে। আমরা তো গ্রাম থেকে এসে আমাদের বাসায় না যেয়ে বাসায় আসি, পরে ঘুমাই গেছিলাম, তো এই অবস্থা হয়েছে গতকাল রাতে। পরে তাবিজ দুইটা দেওয়ার পর উনি মোটামুটি সুস্থ হয়ে যায়। নিয়ম করে সবকিছু মেনে চলতে, তেল পানি দিয়েছিল, পানি পড়া দিয়েছিল, ওগুলা খাচ্ছিল। আর কিছুদিন পরে এলাকার একজন মহিলা মারা যায়। কান্তাপুর দাদি যদি কোনো মহিলা মারা যেত তাহলে সে তাদেরকে গোসল করানোর জন্য অন্য মহিলাদের সাথে ধোয়ানোর কাজে যেত। আর যেহেতু এটা সোয়াবের কাজ, আগের দিনের মানুষেরা এইগুলাতে একটু বেশি পারদর্শী ছিল। তা এখনকার সময় যেমন মানুষের মধ্যে একটা ডিস্টেন্স থাকে, তখন মানুষের মধ্যে আবার ওগুলা ছিল না। দূর থেকেও যদি কোনোভাবে খবর যেত অমুক এলাকায় কেউ মারা গেছে, আশপাশের 2-3 গ্রাম মিলে সবাই দেখতে আসতো। তো কান্তাপুর দাদি যখন গোসল করানোর কাজে যেত, তখন কান্তাপুকে সাথে করে নিয়ে যেত। কান্তাপু তার দাদির সাথে এখানে সেখানে যেতে বেশ পছন্দ করত। এর মধ্যে দুইটা তাবিজ, একটা কান্তাপুর গলায় ছিল আর একটা ছিল হাতে। লাশটা ধোয়ানোর পরে ওনার দাদি যখন চলে আসছে বাসায়, তখন হঠাৎ কান্তাপুর মা বলছে যে তোমার হাতের তাবিজ কোথায়? কান্তাপু হাতের দিকে তাকিয়ে বলে হাতেই তো ছিল, আমি তো কিছু করি নাই, আমি তো দাদির সাথে দাঁড়িয়েছিলাম লাশ ধোয়ানোর সময়। পর ওর দাদি বলে যে ও তো কিছু করে নাই, আর ও তো কোথাও যাওয়ারও ছিল না, ও তো কোথাও যায়ও নাই, ও তো আমার সাথেই ছিল। কান্তাপুর মা বেশ ভয় পেয়ে যায়, কি হলো এটা? এভাবে তাবিজগুলো হারিয়ে গেল। পরে কোন একটা উপায়ে হোসেন মামাকে খবর দেওয়া হয়, কিন্তু হোসেন মামা কোন একটা কাজে ঢাকায় আসেন। কোথায় যান, কোন এলাকায় যান সেই সম্পর্কে কিছুই জানে না কেউ। তাছাড়া তার বাড়িতে যেতে যেতে প্রায় 2-3 সপ্তাহ লেগে যাবে। তখন কান্তাপুর মা ভাবে এই অবস্থা উনি কি করবেন। ঠিক সেই দিন সন্ধ্যা থেকে তাদের বাসার নিচে মাংস পোড়ার গন্ধ শুরু।
কান্তাপুর মা কান্তাপুকে নিয়ে তখন ওনার দাদার বাড়িতে চলে আসে একেবারে। যেহেতু আগের বাসাটাতেই সমস্যা দেখা দিয়েছে, তাই ওরা বাসাটা ছেড়ে দিয়ে দাদা দাদির বাসায় চলে আসে। আসার পর কান্তাপুর মাঠের পায় বিশ্রী মানুষ, পোড়া গন্ধ। উনি রুমে গেলে সেই গন্ধটা আবারও মেইন গেটের সামনে গেলেও সে একই গন্ধ পায়। গন্ধটা এতটাই তীব্র যে টিকা যাচ্ছিল না। আশেপাশের মানুষও পায়, কিন্তু তারা খুব কম পায় গন্ধটা। তো এর মধ্যে কান্তাপুর মা কি করবে, প্রতিদিন দোয়া কালাম পড়ছে, কিন্তু কোনো রকমই কাজ হচ্ছিল না। এক পর্যায়ে কান্তাপুর মা বলে উঠেছে, তোমাকে আল্লাহর দোহাই দিলাম, রাসূলের দোহাই দিলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিলাম, তুমি চলে যাও, আমার মেয়েটার কোনো ক্ষতি করো না। এটা যখন কান্তাপুর মা অনেকবার বলতে বলতে এক পর্যায়ে গন্ধটা আস্তে করে না রুমের নিচ থেকে মেইন গেটের সামনে চলে যায়। এবার যখন গেটের সামনে চলে আসে তখন গন্ধটা কিছু সময়ের জন্য ভ্যানিশ হয়ে যায়। তবে এর মধ্যে ফজর, জোহর, মাগরিব এই 3টার সময় আগে গন্ধটা পাওয়া যেত, এরপর পাওয়া যেত না। কোন মানুষ পুড়ে গেলে যেমন শরীর থেকে ধোঁয়া উঠতে থাকে, ঠিক তেমন ভাবে ধোঁয়া উঠতে থাকে, আর আধ পোড়া মানুষের গন্ধ যেমন, ঠিক তেমন গন্ধ সবাই পেতে থাকে। কিছুদিন এভাবে চলে। একটা পর্যায়ে কান্তাপুর মা ভাবতে থাকেন যে এরকম কেন হচ্ছে, আর ভাবছে আবার হোসেন ভাইকে দেখাবে। আবার একদিন কান্তাপু আর কান্তাপুর মা শুয়ে আছে, ওই দিনও সেম ভাবে শুনতে পায় জোরে জোরে কেউ কাউকে থাপ্পড় দিলে যেমন শব্দ হয়, ঘুষি দেওয়ার যেমন শব্দ হয়, সেই শব্দ আসছে। ওনার ঘুম ভাঙার পর উনি কোন রকম চোখ মেলে তাকায়। চোখ মেলে তাকানোর পর উনি দেখতে পারে যে কান্তাপু শূন্যের উপর ভেসে আছে, আবার নিচে পড়তেছে, আবার শূন্য উঠতেছে। মনে হচ্ছে কেউ ওনাকে টেনে উপর উঠাচ্ছে, আবার থাপ্পড় দিয়ে নিচে নামাচ্ছে। কান্তাপুর পুরোটা বডি দিয়ে চুপ চুপ করে রক্ত বের হচ্ছে, এতগুলো ব্লাড বের হয়েছে। এবার ওনার মনে মনে আমার মার মনে অনেক কষ্ট যে আমার মেয়ের কি হলো, এত কিছু করলাম, এত লোক দেখালাম, সেগুলো থাকলো না, এখন কি করব, আর কোথায় যাব। আবার চিন্তা করে হোসেন ভাইকে তো পাওয়া যাচ্ছে না, কিভাবে কি করব আমি, কিভাবে তাকে পাবো। উনি যখন দেখছে যে কান্তাপু উপর উঠছে নিচে নামছে, তাকে মারা হচ্ছে, তখন উনি জড়িয়ে ধরে। পরে কান্তাপুর পুরোটা বডি ছেড়ে দেয় এবং ওনার উপর পড়ে যায়। পরে ওনার দাদি, ওনার ফুপু সবাই আসে, আসার পর ওনাকে পরিষ্কার করে। 4 দিন পর হোসেন মামার সাথে দেখা হয়। তখন অনেক বেশি লোডশেডিং হতো। লোডশেডিং হওয়ার সাথে সাথে যেখানে অন্ধকার হতো বা কান্তাপু যেখানেই থাকতো, হঠাৎ করে কেউ একজন তার ঘাড়ের মধ্যে তার জামা টেনে নিয়ে একদম ঘরের ভিতরে নিয়ে যেত। ঘরে নিয়ে যাওয়ার সাথে সাথে দরজা অটোমেটিক লক হয়ে যেত। 2-1 মিনিট পর দরজাটা এমনি খুলে যেত, আর সাথে সাথে সবাই দেখতো সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর থেকে কেউ না কেউ তার সাথে 24 ঘন্টা থাকা শুরু করলো। এই 4 দিনে যে কয়বার কারেন্ট গেছে আর সে কয়বার এমন ঘটনা ঘটেছে সেটা বলার বাইরে। 4 দিন পর যখন হোসেন মামার সাথে যোগাযোগ করা হয়, উনি বলেন যে কোনো না কোনো ভাবে ওর কাছ থেকে তাবিজটা ছুটে গেছে, যেহেতু মরা বাড়িতে ওর যাওয়া নিষেধ ছিল। উনি পরে আরো কিছু তদবির দিয়ে দেয়, আমল দেয়। বেশ কিছুদিন ওনাদেরকে গ্রামেই রাখে। তো গ্রামে রেখেই চিকিৎসা করে। তো চিকিৎসা করার এক পর্যায়ে কান্তাপু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ওনার আর সমস্যা হয় না। গ্রামে 1 মাসের মতো থাকে। গ্রামে 1 মাস থাকার পর তখন আর কোনো সমস্যা হচ্ছিল না, তারা ঢাকায় চলে আসে। কান্তাপু সুস্থ আছে, ওনার মাঝে মাঝে সমস্যা হয়। সমস্যাটা এমন যে কখন উনি পারফিউম ব্যবহার করেন, তখন উনি বুঝতে পারেন দূর থেকে তাকে কেউ ফলো করছে। সুগন্ধি ব্যবহার করতে পারেন না, তো উনি দূর থেকে ইঙ্গিত পায়। তার কাছে এখন আর কেউ আসে না। আগে যারা আগে আসতো, তিনি নাপাক অবস্থায় থাকলে অথবা মরা বাড়ি বা কোনো অ্যাবান্ডন এরিয়া গেলে দূর থেকে তাকে নজর করার চেষ্টা করে। উনি অনেক কিছু ফিল করতে পারেন, তবে সেটা অনেক কিছু দেখেন, তবে সেটা দূর থেকে। উনি এর মধ্যে আর কোনো তাবিজ ব্যবহার করেন না, যেহেতু বড় হওয়ার পর উনি জানতে পেরেছেন তাবিজ ব্যবহার করেন ইসলামের নিষেধ, তিনি ব্যবহার করেন না। তিনি চেষ্টা করেন যতটুকু পারেন আমল করার। কতটুকু ভয়ের জানি না, তবে এটা একটা সত্যি এবং রিয়েল স্টোরি, যেটা আমাদের সাথে মার্জি আপু শেয়ার করেছেন। মার্জি আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে ঘটনা শেয়ার করার জন্য, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে ইরফান ভাই, তার কাছে চলে যাবো এবং তার কাছ থেকে ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। ওনার বাড়ি শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার মাঝপাড়া গ্রামে। উনি বর্তমানে ঢাকার ডেমরাতে কর্মরত রয়েছেন। তো আমাদের চ্যানেলে অনেক আগে থেকেই উনি সাবস্ক্রাইবার হিসাবে রয়েছেন এবং সব ঘটনাগুলোই উনি শুনে থাকেন।
তো উনি ওনার পরিবারের সাথে ঘটেছে একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। মূলত এই ঘটনাটি ওনার আপন দাদির সাথে ঘটছিল। ঘটনাটি ওনাদের গ্রামের বাড়িতেই ঘটেছিল, ওই মাছপাড়া গ্রামে। তো ঘটনাটি ঘটে আনুমানিক 1994-95 সালের দিকে। আর এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছিলেন। তো একদিন সন্ধ্যাবেলা দাদা মাঠের কাজ সব সেরে প্রতিদিনের মতো চলে যান বাজারে। উনি প্রতিদিন বিকালের দিকে বাজারে যেতেন, রাতের বেলা বাজার থেকে ফিরতেন। বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন, তারপর বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করতেন। এটা ওনার প্রতিদিনের একটা কাজ ছিল। তো বাজার ওনাদের বাড়ি থেকে যে খুব বেশি দূরে বিষয়টা এরকম না, মাঝখানে একটা মাঠ রয়েছে, এই মাঠটা পেরিয়ে তারপর যেতে হয়। পায়ে হাঁটা 5 থেকে 10 মিনিটের রাস্তা আর কি। তো আগে বলে রাখি, এই মাঠের মাঝখানে বড় বড় দুটো জোড়া খেজুর গাছ রয়েছে। মূলত ওই খেজুর গাছ দুইটা পার হয়েই বাজারে যেতে হয়। তো দাদা বাজার থেকে আসতে রাত আনুমানিক 9টা কি 10টা বেজে যায়। তো দাদা আবার কি করেছেন, আসার সময় কম দামে বড় একটা রুই মাছ পেয়ে যান আর কি। তো ওই মাছটাই কিনে উনি বাড়িতে নিয়ে আসেন। প্রতিমধ্যে ওনার সাথে কোনো সমস্যা হয়নি এবং উনি কোনো সমস্যা ফিলও করেননি। তো উনি বাড়িতে এসে দাদিকে বলেন যে দ্রুত আমাকে মাছটা ভেজে দাও, মাছ ভাজা দিয়ে ভাত খাবো। এখন রাতের বেলা এরকম একটা মাছ নিয়ে আসছে, এটা তো কাটাকুটি করতে তো সময় লাগে। তো উনি ওনার মতো করে মাছ কাটাকুটি শুরু করেছেন। দিকে কিন্তু অনেক সময় চলে গিয়েছে। তো দাদা ঘর থেকে বলে ওঠে, এই আর কত দূর গো, হইলো তোমার মাছ ভাজা? তো দাদির কোনো সারা শব্দ নেই। তো উনি চিন্তা করেন হয়তো শোনেন নাই, রান্নাঘরে মাছ ভাজার সময় এক ধরনের শব্দ হয় তেল দিয়ে ভাজতে গেলে, হয়তো ওই কারণে উনি বুঝতে পারেন নাই। তো এর 10 মিনিট পর আবার তাকে বলেন যে এই কত দূর গো, কি হইলো? তো এইভাবে আধা ঘন্টা হয়ে গেছে। তখন দাদার তো রাগ হয়ে গেছে যে কি ব্যাপার, এতবার ডাকি, একবার তো উত্তর দিতে পারে, একবার নয় না শুনলো, এতবার ডাকলাম একবারও কি শোনে নাই? সেই কত পরিশ্রম করছি মাঠে ঘাটে, আবার বাজারে গেলাম, ক্ষুধাও তো লাগছে অনেক, আর এর এতক্ষণ লাগতেছে। তো উনি কি করেছেন, ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন। কিন্তু এসে দেখেন যে এই যে মাছ কাটার যে বটিটা যেখানে কাটছিলেন, বটিটা ওরকমই সোজা পড়ে আছে। মানে বটিতে যখন মাছ কাটাকুটি করা হয় তখন আমরা দেখি কাটার পরে বটিটা কিন্তু খুলে রাখেন সবাই, যাতে করে দুর্ঘটনা না ঘটে। তো এই বটিটা খুলে রাখা ছিল না, বটিটা কিন্তু ওইরকমই ছিল। মাছের যে আঁশ এগুলো পড়ে আছে, মাছও নাই, দাদিও নেই, রান্নাঘরেও নেই। উনি চিন্তা করেছেন হয়তো বা কলপারে এটা ধুতে গেছে। কিন্তু এই দাদি কিন্তু সবসময় এই মাছ কাটা বা অন্যান্য কোনো জিনিস কাটাকুটি করার পর বটিটা কিন্তু খুলে রেখে যেতেন। কিন্তু বটিটা এইভাবে রেখে কখনো যায় না। তা হতেও পারে, মনের ভুলে মানুষ তো এরকম করতেই পারে, স্বভাব সুলভ অভ্যাসগুলো তো অনেক সময় মনের ভুলে মানুষ করে না। ওই চিন্তা করেই দাদা চিন্তা করলেন যে মনে হয় সে ভুল করে এটা খোলে নাই, নিশ্চয়ই কলপারের দিকে গেছে মাছ ধোয়ার জন্য। তো উনি কলপারের দিকে গিয়েছেন, নাই। চিন্তা করলেন ওয়াশরুমে গেছে কিনা, ওয়াশরুমের দিকে গিয়েছেন, নাই। বাড়ির আশেপাশে খুঁজছেন, নাই, কোথাও নাই, মাছও নাই, দাদিও নেই। তখন বিষয়টা দাদার কাছে ভালো লাগে না। চিন্তা করলেন যে কোনো বিপদ আপদ হলো না তো। তখন দ্রুত ওনার ছোট ভাইকে উনি ডাকতেন। ছোট ভাইকে ডেকে বলেন যে এই ব্যাপার, খুঁজে তো পাওয়া যাচ্ছে না তোর ভাবিকে, চল তো তাড়াতাড়ি আশেপাশে যাই। কোন দিকে গেল? তখন উনিও বিষয়টা অশুভ আন্দাজ করে নিজের ভাইয়ের সাথে খুঁজতে বের হয়ে পড়েন। 2 ভাই মিলে খুঁজছেন, খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে কি হয়েছে, কি মনে করে ওই মাঠের দিকটাতে গিয়েছেন। এখন ওনার ছোট ভাই বলছেন যে ভাই চলো তো মাঠের দিকটাতে যাই। তখন বলছেন যে মাঠের দিকে তোর ভাবি যাবে নাকি, তারপরও যাই চলো। কি মনে করে কোনো দিকে খুঁজে না পেয়ে যখন ওই দিকটাতে গিয়েছেন, ওই খেজুর গাছের কাছে এসেছেন, তখনই তো উপর থেকে কটমট কটমট আওয়াজ আসছে। ওনারা উপর দিকে তাকিয়ে তো তাদের চক্ষু ছানা পড়া। আরে এইটা কি দেখছি, ওই 2 জোড়া খেজুর গাছের একটার উপরে দাদি বসে আছেন এবং বসে বেশ মজা করে ওই বড় রুই মাছটা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। চিবিয়ে খাওয়ার সময় এক ধরনের শব্দ হচ্ছে, মাছের কাঁটা ভেঙে যাচ্ছে, ওরকম একটা শব্দ হচ্ছে। বলতো এই শব্দটাই ওনারা পেয়েছিলেন। ওনারা তো এটা দেখার পর, বিশেষ করে দাদা, উনি তো চিৎকার করে বলছেন এই তুমি নেমে আসো, নেমে আসো, ওইখানে উঠলা কিভাবে, ওইখানে কি করো? এই সমস্ত কথার কোনো ভ্রুক্ষেপ নেই। মাছ দাদি খেয়েই যাচ্ছেন। মাছ খাওয়া শেষ, মাথাটা দেখা যাচ্ছে, বড় রুই মাছের বড় মাথাটা তার হাতে আছে। এই মাথাটা কি করেছে, দাদি উপর থেকে দাদার দিকে জোরে ছুঁড়ে মেরেছে। যদিও দাদার গায়ে লাগে নাই, দাদা একটু সরে যান, কিন্তু বেশ জোরেই মেরেছিল।
এরপর দাদি কি করেন, কাঠ বিড়ালি যেভাবে গাছ থেকে নেমে আসে, মাথা নিচের দিক দিয়ে, হাত সামনের দিকে থাকে, পা পেছন দিকে থাকে, ঠিক ওইভাবে কাঠ বিড়ালির মতো করে উনি গাছ থেকে নেমে এসে অজ্ঞান হয়ে যান। আর এই যে চিৎকার চেঁচামেচিতে আশেপাশে কিন্তু লোকজনও বেশ কিছু চলে এসেছিল। আবার ওই দিক দিয়ে যারা ফিরছিলেন ওই গ্রামে, ওই পথ দিয়েই তো আসতে হয় ওই মাঠ পেরিয়ে, এমন কিছু লোকজন ওইখানে দাঁড়িয়ে এই বিষয়টি দেখছিলেন। তারা তো খুব ভয় পাচ্ছিলেন, জোরে জোরে দোয়া দুরুদ করছিলেন। তো দাদি যখন অজ্ঞান হয়ে যান তখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়। জ্ঞান ফেরার পরে উনি একদম স্বাভাবিক ছিলেন, কিন্তু কিছু সময় পর ওনার বমি শুরু হয়ে যায়। পরের দিন দুপুর পর্যন্ত এরকম বমির ভাব ছিল। এরপর আল্লাহর রহমত উনি একদম স্বাভাবিক হয়ে যান। তখন এই দাদিকে নিয়ে স্থানে একজন হুজুরের কাছে যান। উনি বেশ ভালো একজন হুজুর ছিলেন, ওনার কাছে বেশ জিন টিন আসতো আর কি। তো ওনার কাছে যখন বলেন তখন ওই হুজুর দাদিকে কিছুটা রুকিয়া করে দেন এবং বলেন যে আমি আমার সাথে থাকা জিনদের কাছ থেকে কিছুটা তথ্য নিই যে কেন এমনটা হলো। উনি কিছুক্ষণ পর এই তথ্যটা দাদাকে জানান যে দাদা যখন মাছ কিনে আসছিল ওই জোড়া খেজুর গাছে একটা মেছো জিন থাকে। ও আসলে ওরকম শক্তিশালী জিন না, দুর্বল হয়ে গেছে। এমনিতেও সে শক্তিশালী না, তারপর আরো দুর্বল হয়ে গেছে। মূলত এই রুই মাছটি আসার সময় সে ওই রুই মাছটার দিকে নজর দেয়। আর দাদা নাকি ওই সময় মানে বিড়বিড় করে কোরআন তেলাওয়াত করতে করতে আসছিলেন। এই কারণে এই জিনটা আসলে কোনো কিছু করতে পারে নাই। আর দাদি যখন মাছ করতে বসেন ওই জিনটা কালো একটা বেড়ালের আকৃতিতে দাদির কাছাকাছি এসে বসেছিল, চুপ করে বসেছিল। এখন দাদি কি করেছেন, ওই মাছ যখন কেটেছেন মাছের যে নাড়ি ভুড়ি গুলো আছে এইটা আবার নাকি ওই বিড়ালকে ডাক দিয়ে খেতে দিয়েছেন যে এই বিড়াল এদিকে আয় নে, এই বলে কিছু তার সামনের দিকে ছুঁড়ে মেরেছেন। এরপরে কিন্তু দাদি আর কিছু মনে করতে পারে না, ওনারও এতটুকুই মনে ছিল। পরে হুজুর বলেন মূলত জিনটা দূরে দাঁড়িয়ে ছিল, কিন্তু দাদি যখন তার কাছে ডেকেছে তখনই এই জিনটা সুযোগ পেয়ে যায়। তখনই এই জিনটা দাদির উপর ভর করে এবং মাছ সমেত দাদিকে নিয়ে চলে যায়। তো দাদির শরীরের ভেতরে থেকেই এই জিনটা মাছটা খেয়ে ফেলে। যেহেতু দাদার উপর ক্ষোভ ছিল যে ওই সময় সে মাছটা নিতে পারে নাই, এই জন্য মাছের মাথাটা দাদার দিকে ছুঁড়ে মেরেছিল। তো হুজুর বলে দেন যে ওই জিনটা একটা আবদার করেছে, যেহেতু সে আসলে মাছ টাছ খুব একটা খেতে পারে না, এই জন্য দাদা যেন দুটো রুই মাছ ওই জোড়া খেজুর গাছের নিচে দিয়ে আসেন। এটাই হলো ওই জিনের একটা আবদার। মানে খুব যে কঠোর কোন নির্দেশনা বিষয়টা এরকম না, ও তো দুর্বল, এই জন্য তাকে দিয়ে আসতে অনুরোধ করেছেন। আর দাদিকে সে আর কখনো কোনো ক্ষতি করবে না। তো দাদা বলেন আচ্ছা ঠিক আছে, ও যদি খেতে চায় আমি দিয়ে আসবো। তো পরের দিনই দাদা দুটো বড় রুই মাছ কিনে নাকি একা একা গিয়ে রাতের বেলা ওই খেজুর গাছের গোড়ায় গিয়ে রেখে চলে এসেছিলেন। তো পেছন থেকে উনি কোনো শব্দ টব্দ পান নাই, উনি চলে এসেছেন। এরপরে আর কোনো সমস্যা হয়নি। দাদি কিন্তু এখনো ভালো আছেন, সুস্থ আছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই দেখেন যে আমরা যদি রাতের বেলা একা একা আসি, দোয়া দুরুদ পড়তে পড়তে আসি, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে করতে আসি, তাহলে আল্লাহর অশেষ রহমতে কিন্তু এই জিনেরা যে ক্ষতি করতে পারে না এই ঘটনায় কিন্তু তার প্রমাণ। কিন্তু দাদি তো আসলে বুঝতে পারেননি, উনি তো স্বাভাবিকভাবেই চিন্তা করে ওই বিড়ালকে এইগুলো খেতে দিয়েছিলেন। উনি কিন্তু আঘাতও করেন নাই বিড়াল, যেমন না যে আঘাত করেছেন তা কিন্তু না। ওই ডেকে যখন কাছে আনার চেষ্টা করেছেন তখনই ওই জিনটা সুযোগ পেয়েছিল। এভাবে বিভিন্ন কারণেই, আমাদের ভুলের কারণে, আমাদের অজ্ঞতার কারণে, এগুলো আসলে ভুলও তো বলা যায় না। দাদি কি ওখানে কোনো ভুল করেছিলেন? না, তা তো করেননি। কিন্তু তারপর অনেক সময় এরকম হয়ে যায়, ভাগ্যে যদি দুর্দশা থাকে এরকম হয়েও যায়। তা আল্লাহর অশেষ রহমতে এটা নিয়ে তো আর বেশি কিছু হয়নি। তো এখানেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। তো আমাদের এই ভাই, আমাদের নাজমুল ভাই, উনি বলেছেন যে ওই যে জোড়া খেজুর গাছ ওগুলো কিন্তু এখনো আছে, উনি এই গাছের ছবি তুলে পরবর্তীতে আমাদেরকে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার্স, রক্তহীন করা আরো একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কিশোরগঞ্জের সরকারি গুরুদুয়াল কলেজের অর্থনীতি বিভাগের একজন স্টুডেন্ট, ওনার নাম আজিজুল হক। আর এই আজিজুল হক ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার হোসেনদী পশ্চিম কুমারপুরে। তো উনি যেই জায়গার ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ওই জায়গায় কিন্তু বেশ হন্টেড ঘটনা ঘটেছে বলে অনেকের মুখেই শোনা যায়। ওই জায়গার একটু বর্ণনা শুরুতে না দিলেই নয়।
মূলত একটি গাছকে কেন্দ্র করে ঘটনা। যেই জায়গায় ওই গাছটি, এই জায়গাটি হোসেন্দি বাজার থেকে 1 কিলোমিটার উত্তরে পাকা মেইন রাস্তা, তারপর পশ্চিমে সরু চিকন কাঁচা রাস্তা। সামনে প্রায় 25 থেকে 30টা হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িঘর রয়েছে। একত্রে এই বাড়িগুলোকে সামত্তেয়ার বাড়ি বলে। বাড়িগুলোর পশ্চিম পাশের ঝোপ, বিশাল কয়েকটা বাঁশঝাড়, আর সেখানে বড় রকমের কয়েকটা কড়ই গাছ রয়েছে। আর এই কড়ই গাছের তলে কিন্তু শ্মশান রয়েছে, বহু পুরনো এই শ্মশান। স্বাধীনতা যুদ্ধকালীন অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী মানুষেরা দেশ ছেড়ে গেলেও কিছু মানুষ কিন্তু পৈতৃক ভিটায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, যতই বিপদ আসুক। মূলত অনেক মানুষ চলে যাওয়ার পর আশেপাশের জায়গাগুলো বিরান পড়ে থাকে, একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আর ওখানে যারা থেকে যান ওনারাই পরিবেশের সাথে আস্তে আস্তে খাপ খাইয়ে নেন। শোনা যায় এখনো ওই বিশাল দানবাকৃতির কড়ই গাছের তলার নিচে জমিগুলোতে যদি কেউ কাজ করতে যায়, কৃষকের কোদালের সাথে নাকি প্রায়ই উঠে আসে মানুষের দেহের বিভিন্ন অংশ, বিশেষ করে হাড়গোড়। রাতে যদি কেউ ওইদিকে যায় কোনো কাজে, কেউ কেউ নাকি ভয়ে পালিয়েও চলে এসেছেন ওখান থেকে। আর সামত্তেয়ার বাড়ির নাম শুনলে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় ভয়ে। এই জায়গাটা নিয়ে মানুষের মধ্যে এক অন্য ধরনের ভয়ঙ্কর অনুভূতি কাজ করে। এই কারণে সচরাচর কেউ আসলে এই জায়গার আশেপাশে বিশেষ প্রয়োজন ছাড়া অবস্থান করে না। এই যে আজিজুল হক ভাই, উনি গত বছর ইউনিয়ন পর্যায়ের নির্বাচনের সময় উনি এবং ওনার এক বন্ধু ভোটার লিস্টের কাজে যখন ওই জায়গার বাড়িগুলোতে গিয়েছিলেন, তখন বাড়িগুলোর ভেতরে যখন প্রবেশ করে তখন মনে হলো যেন এক অন্য পৃথিবীতে চলে আসলেন। শুনশান নীরবতা, বিন্দুমাত্র কোলাহল নেই, লোকজনের তেমন আনাগোনা নেই বললেই চলে, অতিরিক্ত কোনো আওয়াজও নেই। নিস্তব্ধতা মনে হচ্ছে যে ওই পরিবেশটাকে একদম গিলে খেয়ে ফেলেছে। তো চলুন এবার মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময়কাল কিন্তু খুব কাছের, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। এই কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার হোসেন্দি ইউনিয়নের পশ্চিম কুমারপুর যে গ্রামটি, এই গ্রামে একজন ভাই ছিলেন, তার নাম হচ্ছে লিটন মিয়া। ওনার বয়স ছিল 30 থেকে 35 বছর। খুব হাসি খুশি এবং মিশুক স্বভাবের মানুষ ছিলেন। তিনি মূলত গাছ কাটার কাজ করতেন। দরিদ্র লিটন ভাই, ওনার এমন অবস্থা ছিল দিন আনে দিন খায়। কোনোদিন কাজ যদি পেতেন, কিছু টাকা পেতেন, ওইটা দিয়ে বাজার করে আনতেন। কোনদিন কাজ না পেলে কিন্তু ওই দিনটা খুব কষ্টে চলত। অভাবে সংসারে এক মেয়ে এক ছেলে আর তার স্ত্রীকে নিয়ে চলছিল দিন। এই লিটন ভাইয়ের চাচাতো ভাই আছে একজন, তার নাম হচ্ছে বিল্লাল মিয়া। উনিও গাছ কাটার কাজ করতেন। তো কিছুদিন আগে ওনাদের এলাকার এক লোক এই লিটন ভাইয়ের চাচাতো ভাইকে অর্থাৎ বিল্লাল ভাইকে একটি কড়ই গাছ কেটে দেওয়ার জন্য বলেন। লোকটি ভালো দাম দিবে এটাও বলেন। যেহেতু একই এলাকার লোক, বিল্লাল মিয়া তো রাজি হয়ে যান। যথারীতি নির্দিষ্ট দিনে তিনি তার এক সহযোগীকে নিয়ে গাছ কাটতে বের হবেন বলে ঠিক করেন। তো ওনারা তো ওই দিকটাতে যাবেন। সকালবেলা খাওয়া দাওয়া করে গিয়েছেন। মোটামুটি ওনাদের বাড়ি থেকে 20 থেকে 30 মিনিট হাঁটলে ওই জায়গাটাতে ওনারা পৌঁছাতে পারবেন। যথারীতি ওনারা গাছের কাছেও যান এবং কাজও শুরু করেন। তো এই যে বিল্লাল মিয়া যখন দা হাতে গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন, সাথে সাথে উনি খুব ভয়ঙ্কর রকমের একটা ঝাঁকুনি অনুভব করেন। এমন দিনের বেলায় ঝড় নেই, তুফান নেই, ঝাঁকুনি হচ্ছে গাছে। তার মানে ঘটনাটা কি? আর ওনার কাছে হঠাৎ করে মনে হতে থাকে কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলছে, কাটিস না। এ কথা শোনার পর এই বিল্লাল ভাই তো থমকে যান। কিছু বুঝে ওঠার আগে আবারও পুনরায় শুনতে পান, খবরদার গাছ কাটবি না। এমন ভাবে ফিসফিস করে কানের কাছে কথা হচ্ছিল যে ফিসফিস করে যদি কেউ কথা বলে মুখ থেকে এক ধরনের বাতাস বের হয়, সেই বাতাসটাও ওনার কানে উনি অনুভব করছিলেন। বিল্লাল ভাই তো খুব ভয় পান, সাথে সাথে দা হাতে করে নিচে চলে আসেন। আর সাথে থাকা যিনি ছিলেন বলে, যাই তাড়াতাড়ি চল, গাছ কাটা যাবে না। বলে কেন কাটা যাবে না? কোনো কথা বলা যাবে না, তাড়াতাড়ি চল। তো ওনারা তো দ্রুত চলে আসেন বাড়ির দিকে এবং ওই যে মালিক, যিনি ওই গাছের মালিক, তার সাথে দেখা করে বলেন যে ওনারা গাছ কাটতে পারবেন না, এই গাছের সমস্যা আছে। তো যখন ওনারা আবার বাড়ির দিকে ফেরত আসছিলেন,
পথে কয়েকজনের সাথে দেখা হয় যে কি বিল্লাল মিয়া এই অসময়ে আজকে গাছ টাছ কাটো নাই? তখন বলে আর ভাই বলেন না, এই যে এই ঘটনা। তখন বলে কি তোমরা ওই গাছ কাটতে গেছিলা? তোমরা জানো না যে ওই গাছ কাটতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আগে অনেকে, এই জন্য ভয় কেউ গাছ কাটতে যায় না। তো এই বিষয়টা কিন্তু বিল্লাল মিয়া ওইভাবে জানতেন না, জানতেন কিছু কিছু, কিন্তু ওইভাবে জানতেন না যে এটাই সেই গাছ। তো উনি তো অবাক হন, কিছুটা রাগও হন যে এরকম একটা ঘটনা, গাছের মালিক তাকে কিছুই জানালো না, অথচ এই দুইজনকে এই গাছে তুলে দিল, তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিল। যাই হোক, যেহেতু মালিককে বলেই আসছেন যে ওনারা কাজটা করবেন, তো যে যার মতো বাড়িতে চলে যান। যাই হোক, কয়েকদিন পরের ঘটনা, এই যে লিটন ভাই, যাকে নিয়ে মূলত ঘটনা, এতক্ষণ তো বললাম বিল্লাল ভাইয়ের ঘটনা, এই লিটন ভাই চাচাতো ভাই। তো এই লিটন ভাই, ওনার কাছে ওই মালিকটা এসেছেন, সে বলেন যে মেয়ের বিয়ে তো, গাছ তো বিক্রি করতে হবে, কেউ তো গাছ কাটতে চায় না, তুমি জানো, তুমি গাছটা কেটে দিবা, ভালো টাকা দিব। এখন লিটন ভাই আবার এই সমস্ত ভূত প্রেত এগুলো বিশ্বাস করতেন না, কারণ উনি অনেক গাছ কেটেছেন, কখনো কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। গাছ কাটতে গিয়ে যে অনেকের স্বপ্ন দেখে খবরদার গাছ কাটবি না, এই ধরনের কোনো সমস্যা হয়নি। এমনকি কিছু হন্টেড গাছ বলে পরিচিত এমন গাছ উনি কেটে ফেলেছেন, কোনো সমস্যা হয়নি। এখন লিটন ভাই চিন্তা করলেন যে আমার তো হাত টান, আর এই লোকটারও দরকার, ভালোই টাকা দিবে, তো এই সুযোগটা তো আমার হাতছাড়া করা উচিত হবে না। তো যে কথা সেই কাজ, উনি তো এক বাক্যে গাছ কাটতে রাজি হয়ে যান। কিন্তু এই খবরটা যখন তার চাচাতো ভাই বিল্লাল মিয়ার কাছে গেল, সে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, ভাই খবরদার গাছটা কিন্তু কাটিস না, আমি কাটতে গিয়ে কিন্তু এই ধরনের সমস্যায় পড়ছি। তো এই লিটন ভাই তো এই সমস্ত কথায় কোনো পাত্তাই দেন না। উনি বলেন যে দূর বেটা, দিনের বেলা গাছ কাটবো, কিসের কি, এই সমস্ত কথা বলে তার চাচাতো ভাইকে নিবৃত করেন এবং গাছ কাটার সিদ্ধান্তে অটল থাকেন। তো এরপরের দিন তার সহযোগী, তার নাম হচ্ছে লোকমান মিয়া, এই লোকমান মিয়াকে সাথে নিলেন আর চলে গেলেন গাছ কাটতে। এই দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, মঙ্গলবার। রমজান মাস আসতে তখনও বেশ কয়েকদিন বাকি, সময়টা ঠিক দুপুর বেলা। তো বেলা গড়িয়ে সূর্য তখন পশ্চিম দিকে ঢলে পড়তে চলেছে, এই সময়টাতে ওনারা গিয়েছেন। তো আজ এই জায়গাটা মনে হচ্ছিল অন্য দিনের থেকে একটু বেশি অন্যরকম। দুটো চিলের মতো পাখি করুণ সুরে চিৎকার করে যাচ্ছিল, এটা কিন্তু যে লোকমান মিয়া যিনি, উনি কিন্তু শুনছিলেন। আর ওনাদের কাছে মনে হচ্ছিল পরিবেশটাই কেমন যেন একটা গম্ভীর। তখন এই লিটন ভাই লোকমান মিয়াকে বলেন, এই লোকমান, তুই বরং গাছের গোড়া থেকে মাটি সরাতে থাক, আমি উপরে উঠি। তো এই লিটন ভাই কোমরে দড়ি আর দা নিয়ে গাছে উঠছে। হঠাৎ করে একটু পর গাছটা কেমন যেন ঝাঁকুনি খেলো, পরপর 2-3 বার। আর এরপর এই লিটন ভাইও ঠিক একই ধরনের একটা ফিসফিস আওয়াজ পেল, কাটিস না, খবরদার গাছ কাটবি না। তো লিটন ভাই কিন্তু এটা শুনেছেন, এটাকে উনি পাত্তাও দেন নাই। উনি ভেবেন এটা মনের ভুল। আর যারা এই গাছে ওঠে, অনেক ধরনের তো শব্দ হয়, গাছের পাতার শব্দ হয়, বাতাসে ডালগুলো একটা একটার সাথে বাড়ি খায়, মনে হচ্ছে এরকম কিছু। আর যদি সত্যি সত্যি কিছু হয়েও থাকে, ওসব তার কোনো ক্ষতি করতে পারবে না, এরকমটাই চিন্তা করছেন উনি। তো উনি দড়িটা একটা মোটা ডালে বাঁধেন, কাটা শুরু করলেন একটা গাছের ডাল। বেশ কয়েকটি ডাল উনি কেটেও ফেলেন। হঠাৎ কেমন যেন একটা গরম বাতাস ওনার শরীরের উপর দিয়ে চলে যায়, শরীরটা কেমন যেন ভারী হয়ে আসতে লাগে। তখন লিটন ভাইয়ের বুঝতে বাকি রইল না যে উনি খুব বড় ধরনের একটা বিপদ ডেকে এনেছেন। ওনার কাছে তখন মনে হচ্ছিল কেউ ওনার হাতটা খুবই শক্ত করে ধরে রেখেছে। এবার তো উনি মারাত্মক ভয় পেয়েছেন। দিন দুপুর বেলা কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। ওনার হাত থেকে দাটা নিচে পড়ে যায়, উনিও নিচে নেমে আসতে চান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শরীরের নিয়ন্ত্রণ উনি হারিয়ে ফেলেছেন, কথা বলতে পারছেন না। এইদিকে লোকমান মিয়া গাছের গোড়া থেকে মাটি সরাচ্ছিলেন। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ পান, তাকে দেখেন যে ওই দাটা নিচে পড়ে গেছে। তো উনি ওনার মতো করে কাজ করছেন, মনে করছেন হয়তোবা নিচে নেমে আসবে, এই জন্য দাটা মাটিতে ফেলে দিয়েছে। তো উনি নিচ থেকে বলছেন যে আমি দড়ির মাথা একটা ছোট গাছের সাথে বেঁধে দিচ্ছি, যাতে টেনে ডালটা সহজে নামাতে পারি। এই বলে দড়ির মাথাটা নিচের দিকে নিয়ে যাবেন, এমন সময় হোঁচট খেয়ে উনি পড়ে যান। কিন্তু ওই সময় উনি বুঝে উঠতে পারেনি কিসের সাথে উনি হোঁচট খেয়ে পড়ে গেলেন আর কিভাবে হোঁচট খেয়ে পড়ে গেলেন। তো মাথা উঠিয়ে উনি আগে গাছের উপর দিকে তাকান, উনি দেখেন যে গাছের উপরে কেউ নাই। এরপর উনি কিসের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলেন, এইটা যখন দেখেন, তখন দেখেন যে লিটন ভাই বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। মূলত
তার সাথেই ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন। পড়ে গিয়ে উনি আবার কিছুটা এগিয়েও গিয়েছিলেন আর কি, ধাক্কা খেয়ে। আবার দৌড়ে লিটন ভাইয়ের কাছে আসেন, এসে দেখেন যে লিটন ভাইয়ের হাতের বড় একটি হাত এমন ভাবে ভেঙে গিয়েছে, ভেঙে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে চামড়ার সাথে হাত ঝুলে আছে। খুবই ভয়ানক ভাবে সেটা ভেঙেছে। আর এটাও দেখেন যে উনি যে পড়ে গেছে, ওনার হাঁটু ভেঙে উল্টো দিকে হয়ে আছে, আর কোমরের হাড়ও ভেঙে অন্যদিকে চলে গেছে, মানে মনে হচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ওই জায়গাটা। আর ওনার গালের এক পাশে এমন ভাবে একটা চরের দাগ স্পষ্ট হয়ে আছে, যেখানে মোটা মোটা আঙ্গুলের ছাপ খুবই স্পষ্ট। তো এই দৃশ্য দেখে তো লোকমান মিয়া তো চিৎকার করে উনি অজ্ঞান হয়ে যান। কিছু সময় পর স্থানীয় কিছু লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল কোন একটা জরুরি কাজে, তখন এই দুইজনকে এই অবস্থায় তারা আবিষ্কার করেন। এদিকে এই লিটন ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ, উনি তখনও অজ্ঞান অবস্থায়, আর ওইদিকে লোকমান মিয়া অজ্ঞান অবস্থায়। ওনারা ওই অবস্থায় দ্রুত প্রথমে আগে লোকমান মিয়ার জ্ঞান ফেরান, আর একজন আবার লিটন ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। বেশ অনেকক্ষণ পর লিটন ভাইয়ের জ্ঞান ফেরে, খুবই বাজে অবস্থা আর কি। দ্রুত ওইখান থেকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন যে এই প্লাস্টার গুলো এখানে করা যাবে না, ভালো করে আগে এক্সরে করে নিতে হবে। তখন দ্রুত ওনারা কিশোরগঞ্জ সদর হসপিটালে নিয়ে যান, কিন্তু অবস্থা বেগতিক ছিল। সদর হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, যেটা সেখানে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। তো এর মধ্যে কিন্তু লিটন ভাইয়ের জ্ঞানও এসেছিল। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে, ওই অ্যাম্বুলেন্সেই কিন্তু ওনার সাথে যা যা হয়েছিল সব কথা খুলে বলেন। বারবার লিটন ভাই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে নেয়ার পর লিটন ভাইয়ের মৃত্যু হয়। রাত তখন প্রায় 8:30 বাজে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তাকে মানে তার লাশকে ছেড়ে দেওয়া হয়। ওনারা অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে বাড়িতে ফেরত আসছেন। লাশের সাথে দুজন মহিলা, একজন পুরুষ ছিলেন, আর ড্রাইভার ছিলেন। আর এই লিটন ভাইয়ের স্ত্রী, উনি তো মাঝে মাঝে তার স্বামীর শরীরে হাত দিচ্ছিলেন, কান্নাকাটি করছিলেন। তবে ওনার কাছে মনে হচ্ছিল লাশটা মনে হয় অনেক ঠান্ডা, এতটা ঠান্ডা সাধারণত হয় না। এর মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটে। এই ঘটনা দেখার জন্য নিশ্চয়ই কেউ প্রস্তুত থাকবে না। এটি ওনার স্ত্রী খুবই স্পষ্ট মানে বুঝতে পেরেছেন এবং দেখেও ছিলেন, এবং শুধু উনি না, আরো কয়েকজন যারা এই পাশে ছিলেন তারাও দেখেছিলেন। সেটা হলো ওনার স্ত্রী হঠাৎ করে দেখতে পেলেন যে লাশের মুখটা কেমন যদি খুলে গেল, এবং দেখলেন অদ্ভুত রঙের একটা প্রজাপতি। দেখে মনে হচ্ছে এটা নীল রঙের মতো হবে আর কি। এই নীল রং টাইপের একটা প্রজাপতি ওনার নাকের ছিদ্র দিয়ে আস্তে আস্তে বের হয়ে আসলো, এবং বের হয়ে এসে বিশাল একটা প্রজাপতির আকার ধারণ করলো। বিশাল বলতে সাধারণ প্রজাপতির আকার যেরকম হয় এর থেকেও আরো 10 গুণ বড় হবে। এই প্রজাপতিটি খুবই সুন্দর এবং অনেক বড় ছিল। তো উনি অবাক হলেন যে এইভাবে অ্যাম্বুলেন্সের ভিতর এমন সময় এই অবস্থায় লাশ থেকে প্রজাপতি বের হয়ে আসলো কিভাবে। উনি হাত দিয়ে ওই প্রজাপতিটাকে যখনই ধরতে গিয়েছিলেন, মুহূর্তের মধ্যে ওই প্রজাপতিটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। উপস্থিত অন্যরাও দেখেছিলেন, সেটা খুব ভয় পেয়েছিলেন এই ঘটনায়। তার পরের দিন ওনার লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়। এরপর থেকে ওই গাছটি সেদিনের পর থেকে আজ পর্যন্ত কেউ কাটতে রাজি হয়নি। এখনো সেটি এভাবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজিজুল হক ভাই ওনার এক ছোট ভাই রাসেলকে নিয়ে ওই গাছের একটা ছবি তুলে এনেছিলেন। এই ছবিগুলো উনি আমাদেরকে দিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই ছবিগুলো আমরা ইনশাল্লাহ পোস্ট করব। আজিজুল হক ভাই আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন বলে বলেছেন। আমরা অপেক্ষায় থাকলাম ওনার আরো সত্য ভয়ের ঘটনাগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ আজিজুল হক ভাই আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আমাদের লিসেনারদের মধ্যে ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। বরাবরের মতো আমি আবারও একটা ঘটনা নিয়ে আসছি। এটা হলো একটা বলতে পারেন যে এটা আমি শুনেছি, সচক্ষে দেখা না। সেটা হলো বাংলার এক প্রত্যন্ত গ্রাম ছিল আমাদের, মোটামুটি আমাদের গ্রাম থেকে প্রায় 20 টাকা ভাড়া লাগে এরকম দূরত্বে। তো মুরব্বীদের মুখে শোনা আর কি। তো ওনারা বলেছেন যে একটা গ্রাম ছিল, যে সেই গ্রামের মাঝখানে একটা পুরনো কুয়া ছিল। তো কুয়াটার চারপাশে সবসময় ঠান্ডা থাকতো, গরমের দুপুরেও।
যখন গরম হতো গ্রীষ্মকাল, তখনও কিন্তু ওই কুয়ার চারপাশটা একদম ঠান্ডা ছিল, একদম শীতল। তো যখন কিন্তু কেউ সেখানে যেত না, কারণ গ্রামের বয়স্করা বলতো ওটা আসলে পানি না, ওটা হলো মরণ পথ। তো এই বিষয়টা অনেকে বুঝতো না যে আসলে মরণ পথটা সেটা আবার এখানে কি বোঝাচ্ছে, মরণ পথটা আসলে কি। একদিন শহর থেকে আসে এক মাদ্রাসা ছাত্র, নাম তার নাইম। তো গবেষণার জন্য গ্রামে আসে। সে এসব গল্পে একদমই বিশ্বাস করতো না। তো গ্রামের মানুষ তাকে অনেকভাবে সতর্ক করেছিল, মাগরিবের পর কুয়ার কাছে কখনো যেও না। নাইম হাসে এবং সেই রাতেই সে লুকিয়ে লুকিয়ে কুয়ার কাছে যায়। চাঁদের আলোয় কুয়ার ভেতরে তাকায়, কিন্তু কুয়ার মধ্যে কোনো প্রকার পানি দেখা যায় না, শুধু অন্ধকার। হঠাৎ সে শুনতে পায় কারো ফিস ফিস, নিচে থেকো, দেখো, আবার কাছে এসো, আরো কাছে এসো। সে ভাবে বাতাসের শব্দ, কিন্তু শব্দটা আবার আসে। এবার পরিষ্কার, আমাদের বের করো, কাছে এসো, আমাদের বের করো। নাইম ভয় পেলেও কৌতূহল সামলাতে পারে না। সে একটা পাথর কুয়ায় ফেলে। কোনো শব্দ নেই, পানি নেই, গভীরতা নেই, যেন পাথরটা পড়লই না। ঠিক তখনই কুয়ার ভেতর থেকে দুটো চোখ জ্বলে ওঠে। তারপর ধীরে ধীরে অনেকগুলো শত শত চোখ জ্বলে ওঠে। নাইম পিছিয়ে যায়, কিন্তু দেরি হয়ে গেছে অনেক। একটা কালো লম্বা হাত কুয়ার ভেতর থেকে বের হয়ে আসে আর তার ছায়া ধরে ফেলে। তার শরীর না, শুধু ছায়া। সে চিৎকার করে, কিন্তু তার ছায়া ধীরে ধীরে টেনে নেওয়া হয় কুয়ার ভেতরে। নাইম দৌড়ে পালায়, সে বেঁচে যায়। কিন্তু পরদিন সূর্যের আলোয় দেখা যায় নাইমের কোনো প্রকার ছায়া নেই, একদম ছায়াহীন মানুষ হয়ে বসে আছে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই একদম হতবাক হয়ে গেল যে কিভাবে সম্ভব এটা, যে নাইমের ছায়া নেই, কিভাবে সম্ভব। কিন্তু আসলে নাইম তো বেঁচে ফিরেছিল, কিন্তু সে আর আগের মতো ছিল না, কারণ তার শরীর ছিল কিন্তু ছায়া ছিল না। সূর্যের আলোয় দাঁড়ালেও মাটিতে কিছুই পড়তো না। গ্রামের মানুষ নাইমকে দেখে ভয় পেয়ে গেল। বয়স্করা ফিস ফিস করে বলল, ওরা ওর ছায়া নিয়ে গেছে। নাইম বুঝতে পারছিল না এর মানে কি। কিন্তু সমস্যা শুরু হলো রাতে, কারণ রাত হলেই তারা ছায়া ফিরে আসতো দেয়ালে, মেঝেতে, কিন্তু একদমই কখনোই নাইমের শরীরের সাথে মিলত না। সে বসে থাকলে হয়তো বা ছায়া দাঁড়িয়ে থাকতো, সে শুয়ে থাকলে ছায়া হাঁটতো, এবং এক রাতে সে দেখে তার ছায়া ধীরে ধীরে দেয়াল থেকে আলাদা হয়ে যাচ্ছে। মেঝে থেকে উঠে দাঁড়ায় একটা মানুষের মতো, কিন্তু মাথা অস্বাভাবিক লম্বা, হাত খুব বড়। ছায়াটা তার দিকে তাকায়, তারপর ধীরে বলে, তুমি দরজা খুলেছ? নাইম কাঁপতে কাঁপতে বলে, তুমি কে, তুমি কে? ছায়াটা হাসে, একটা শব্দহীন হাসি। তারপর বলে, আমরা নিচে ছিলাম অনেক দিন, কিন্তু আমরা উঠবো। নাইম পিছিয়ে যায়, কিন্তু তার ছায়াটা দেয়াল থেকে বের হয়ে তার সামনে দাঁড়ায়। সে দেখে ছায়াটার ভেতরে অনেকগুলো মুখ নড়ছে, যেন ভেতরে আরো কিছু রয়েছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়ায় আর বলে, চলো, ওরা সবাই তোমার জন্য অপেক্ষা করছে। হঠাৎ ঘরের বাতি নিভে যায়, আর সেই অন্ধকারে নাইম শুনতে পায় একই ফিসফিস শব্দ, যেটা কুয়ার ভেতর থেকে এসেছিল। দরজা খুলে গেছে, দরজা খুলে গেছে। সে রাতের পর নাইম আর একা ঘুমাতে পারত না, কারণ ঘুমালেই সে স্বপ্নে দেখত না। সে নামতো এক অন্ধকার জায়গায়, চারপাশে ভেজা দেয়াল, ঠান্ডা, আর মাটির নিচ থেকে আসা দুর্গন্ধ। সে বুঝতে পারল সে কুয়ার নিচে পড়ে যাচ্ছে স্বপ্নে। প্রতিদিন একটু একটু করে এক রাতে সে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখে এক বিশাল দরজার সামনে, আর সেই দরজাটা ছিল মাটির নিচে, পুরো কালো। তার উপর অসংখ্য হাতের দাগ, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। দরজার ফাঁক দিয়ে শব্দ আসছে, খোলো, খোলো, খোলো। তার পিছনে দাঁড়িয়ে আছে তার ছায়া, এবার আর মাটিতে না, একটা জীবন্ত জিনিসের মতো। সে বলে, এটাই পথ। নাইম কাঁপতে কাঁপতে বলে, ভেতরে কি আছে?
ছায়াটা ধীরে বলে, যারা আলো সহ্য করতে পারে না ভেতরে তারাই আছে। হঠাৎ দরজার নিচ থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। ধোঁয়ার ভিতরে মুখ দেখা যায়, অনেকগুলো মুখ, কেউ চোখ ছাড়া, কেউ মুখ ছাড়া, কেউ শুধুমাত্র দাঁতওয়ালা। তারা সবাই একসাথে ফিসফিস করে বলে, আমাদের উপরে যেতে দাও, আমাদের উপরে যেতে দাও। নাইম পেছাতে চায়, কিন্তু তার পা নড়ে না, কারণ তার নিজের ছায়া তার পা ধরে রেখেছে। তারপর ছায়াটা বলে, তুমি তো দরজা খুলেছ, এবার শেষ করো। ধীরে ধীরে দরজাটা নিজে নিজে খুলতে শুরু করে। ভেতর থেকে আসে এমন এক অন্ধকার যেটা আলোকে গিলে ফেলে। ঠিক তখন নাইম জেগে ওঠে, হাঁপাতে হাঁপাতে, ঘামতে ঘামতে। কিন্তু এবার দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঢুকছে, যা সে বাস্তবে চোখ দিয়ে দেখতে পারতেছে। তো ধীরে ধীরে চুপচাপ নাইম স্থির হয়ে তাকিয়েছিল। ধোঁয়াটা মেঝেতে ছড়িয়ে পড়লো, তারপর থামলো, যেন কিছু খুঁজছে। হঠাৎ ধোঁয়াটা দেয়ালে উঠে গেল, আর সেখানে একটা ছায়ার আকার নিল। কিন্তু এটা নাইমের ছায়া না, এটা ছিল লম্বা, বিকৃত মাথা ছাদের সাথে লেগে যাওয়া। তারপর ঘরের দরজায় ধীরে ধীরে শব্দ হলো, ঠক ঠক ঠক। কেউ বাহিরে দাঁড়িয়ে। নাইম জিজ্ঞাসা করলো, কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক। তারপর দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ। দরজা খুললো। কণ্ঠটা নাইমের নিজের। সে পিছিয়ে যায়, কিন্তু দরজার নিচ দিয়ে আরো অনেক ধোঁয়া ঢুকে পড়ে। ঘরের ভেতরটা ছায়াটা এখন দরজার দিকে হাঁটছে, যেন বাহিরে থাকা জিনিসটাকে স্বাগতম জানাচ্ছে। তারপর দরজার ওপাশ থেকে আবার শোনা যায়, আমরা এসে গেছি। হঠাৎ দরজা কাঠ ফুলে শুরু করে, যেন ভেতর থেকে কিছু চাপ দিচ্ছে। তারপর ধীরে ধীরে দরজার মাঝখানে একটা ফাটল ধরে। ফাটলের ভেতর থেকে দেখা যায় অনেকগুলো চোখ, সবাই একসাথে নাইমের দিকে তাকিয়ে আছে। নাইম বুঝতে পারে ওরা এখন কুয়ার নিচে নেই, ওরা উঠে এসেছে তার ঘরের দরজায়। তারপর দরজার ওপাশ থেকে তার নিজের কণ্ঠে শেষবার শোনা যায়, তুমি খুলেছিলে, এবার আমরা থাকবো। হঠাৎ দরজাটা ভেঙে পড়ে, অন্ধকার ঢুকে যায় ভেতরে ভেতরে। আর সেই রাতেই পুরো গ্রামের বিদ্যুৎ চলে যায়। চাঁদের আলোতেও কোনো ছায়া পড়ে না, কারণ সব ছায়া এখন এক জায়গায়। যখন ঘরের দরজা ভেঙে গেছে, অন্ধকার ঢুকে গেছে, নাইম দাঁড়িয়ে আছে এবং কাঁপছে। ধোঁয়াটা ছড়িয়ে আছে চারপাশে। হঠাৎ সে দেখলো ঘরের দেয়াল, মেঝে, ছাদ সব জায়গায় ছোট ছোট ফুটো মুখ উঠেছে। চোখ নেই, ঠোঁট নেই, শুধু ফাঁকা কালো মুখ। একটি মুখ তার দিকে তাকায়, একটি মুখ ধীরে ধীরে নাইমের মুখের সঙ্গে মিলতে থাকে। সে চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না তার মুখ থেকে। তার হঠাৎ হাত তুললেই হাতগুলো ধীরে ধীরে দেয়াল থেকে বেরিয়ে আসে। মুখ থেকে ফিস ফিস শোনা যায়, দরজা খোলার জন্য ধন্যবাদ, এবার আমরা সব জায়গায় আছি। নাইম বুঝলো এটা আর শুধু ঘর নয়, এটা এখন তার জীবন। চেষ্টা করলো দৌড়ানোর, কিন্তু মেঝেতে ছায়ার হাতে ধরে রাখা সে পড়ে যায়। একটি চোখ তার দিকে তাকিয়ে হাসে, আর ভেতর থেকে ধীরে ধীরে ফিস ফিস করে শোনা যায়, যতবার তুমি যাবে পালাতে, আমরা তখনও থাকবো, আমরা সেখানেও থাকবো। সেদিন রাত থেকে নাইম আর একা নয়, সে প্রতিনিয়ত সে অন্ধকারে বাঁচছে, কিন্তু সে কে দেখতে পায় না, কারণ এখন অন্ধকারই তার নতুন ঘর। নাইম এখন পুরোপুরি জেনে গেছে ঘরটা আর তার নয়। যেখানে সে বসে আছে, দেয়াল, মেঝে, ছাদ সবই ধীরে ধীরে নড়তে শুরু করছে। ছায়াগুলো ছড়িয়ে পড়ছে একে অপরের দিকে। সে চেষ্টা করে দরজা খুলতে বাইরে যাওয়ার, কিন্তু দরজা নেই, শুধু অন্ধকার। হঠাৎ ঘরের মধ্যে একটি বড় কালো হাত উঠল। হাতটা অদৃশ্যভাবে দীর্ঘ, আঙ্গুলগুলো নুড়ি না, বরং লম্বা তীরের মতো। হঠাৎ সেই হাত নাইমের কানে লেগে গেল। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার মুখ থেকে কোনো প্রকার শব্দ বের হলো না। চোখের সামনে ধোয়ার ভেতরে মুখগুলো নড়ে, হাসে, ফিস ফিস করে, আমরা এখানে সব সময়, তুমি একা নও নাইম। নাইম পিছনে হেলান দিলেও মেঝে নড়ে। মেঝের নিচ থেকে ফিস ফিস শোনা যায়, সে আমরা যাকে চাই তাকে নিতে পারি। হঠাৎ সে দেখলো
তার নিজের ছায়া তার পিছনে দাঁড়িয়ে ধীরে ধীরে হাসছে। ছায়ার চোখ কালো, মুখ লম্বা। ছায়াটা ধীরে বলে, তুমি জানো না, আমরা কখনোই হারাই না। নাইম বুঝলো ছায়াটা শুধু তার নয়, সব গ্রাম ছড়িয়ে গেছে। যে কেউ অন্ধকারে একা থাকে, সেই ছায়া ধীরে ধীরে নেমে আসে। এবার রাত ঠিক 3টায় নাইমের ঘর থেকে ফিস ফিস শোনা যায়, নতুন বন্ধু খুঁজছি, তুমি কি তৈরি? আকাশে চাঁদ নেই, ঘরে বাতি নিভে গেছে। আর নাইম বুঝলো এই রাতের পর সবকিছু বদলে যাবে। আজকের গল্পটা এরকমই ছিল। আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।